আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার 100 MCQর লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঠিক সেম ভাবে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ক্ষেত্রেও এরকম দুইটা লাইভ হয়েছিল, 150টা MCQ পড়ানো হয়েছিল। প্রশ্ন মিলাইছো, ক্লাস করছো, জাস্ট হুবহু লাইন টু লাইন কয়টা কমন মিলাই নিও। ঠিক আজকের লাইভ থেকে আল্লাহ চাইলে এরকম কিছু হতে পারে, অগ্রিম বলার কিছু নাই। কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব কিছু 100 ক্লিয়ার। সো আমি আশা করব সবাই দ্রুত যুক্ত হয়ে যাবা। এই যে অ্যাকাউন্টিং ক্লাসটা এমনভাবে আমরা করব যেন সবাই মিলে ভালো কিছু করতে পারি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, যারা যুক্ত হচ্ছ থ্যাংক ইউ সবাইকে। সো এখন যে কাজটা করতে হবে সেই কাজটা হলো জাস্ট অ্যাট দ্য রেট অফ হাইলাইট দিতে হবে, কারণ এই ক্লাসটা যারা করবা, আমি একটু শেয়ার করে দিই। ওকে, এই ক্লাসে যারা যারা করতে যাচ্ছ তারা যেই জিনিসটা পাবা সেটা হলো অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার, ঠিক আছে? স্যার একটু পরে জয়েন হচ্ছে। MCQ এবং সিকিউ, MCQ এবং সিকিউ নিয়ে সব কিছু এই ক্লাসে থাকবে। ওয়ালাইকুম আসসালাম ভাই, একটু শেয়ার করে দিই সবাই মিলে, জাস্ট সবাই মিলে একটু শেয়ার করে দিই অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের লাইভটা। এই জন্য শেয়ার করব কারণ তোমাদেরই দায়িত্ব স্যারকে হেল্প করা। স্যার তোমাদের জন্য অনেক কষ্ট করছে, অনেক অনেক মানে অনেক। সো আজকের ক্লাসে আমরা অলরেডি ইউটিউবে 230টা MCQ দিছি। ওই 230টা MCQর বাইরে গিয়ে আরও 100 MCQ আমরা লাইভে শেষ করব। লাইভে শেষ করব। এরপর অলরেডি ইউটিউবে 22টা সিকিউ দেওয়া হয়ে গেছে। এই 22টা সিকিউ থেকে ইনশাল্লাহ 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 টাইপ ভিত্তিক মিলে যাবে। সো এখন যা যা লাগবে একদম রাশেদ ভাই সেরা। এই যে আমাদের আমাদের পারভেজ স্যার, পারভেজ বলতেছে ভাইয়া আজকে আপনার ভাবিকে নিয়ে ঘুরতে গেছি এই জন্য আসতে পারি নাই। আচ্ছা সমস্যা নেই পারভেজ, পারভেজ তুমি একটু শেয়ার করে দাও, তুমি ভাবিকে নিয়ে সময় দাও, সমস্যা নেই। সো এখন যে কাজটা করতে হবে সেই কাজটা হলো অ্যাকাউন্টিং যা দিছি সেটা দেখে নাও। এই যে দেখো অলরেডি দেখো অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের উপর খুব ভালো করে দেখো। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের উপর এই যে দেখো একটা ক্লাস দেওয়া হয়ে গেছে। এই যে একটা ক্লাস দেওয়া হয়ে গেছে, এই ক্লাসটা তুমি এই ক্লাসের পর শেষ করে ফেলবা। এই ক্লাসটাতে 25টা সিকিউ পড়ানো হয়েছে, 25টা লাগবে না, এখানে 22টা পড়ানো হয়েছে, 22টা এনাফ। 250টার জায়গায় 230টা MCQ করলে এনাফ। এগুলা শেষ করা হয়েছে। আর যারা লজিক চিন্তা করতেছো, লজিক অলরেডি ক্লাস দেওয়া হয়ে গেছে। এই আপুর ক্লাস অনেকেই করতে চাও নাই গতকাল, কিন্তু গতকালের ক্লাস থেকে 19টা কমন ছিল, মিলাই নিও, ঠিক আছে? তো এখন জাস্ট যে কাজটা করতে হবে, এখন সেই কাজটা হলো অ্যাকাউন্টিং MCQ গুলা মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। ভাই সবাই একটু জানাও অ্যাকাউন্টিং কোন অধ্যায়ে তোমাদের প্রবলেম হচ্ছে সেটা জানাও। তাহলে আমরা যে কাজটা করব সেই কাজটা হলো সবাইকে নিয়ে একসাথে ক্লাসটা শুরু করব। সবাইকে নিয়ে আমরা কি করব, ক্লাসটা শুরু করব। খান খান সমস্যা নেই, আপনি খেতে খেতে কথা বলি আমরা, সমস্যা নেই। তোমার রাশেদ ভাই অনেক অসুস্থ হয়ে গেছে। ওয়াই রিপ্লাই দেন, কিসের রিপ্লাই লাগবে বলেন? কি কি লাগবে? ভূগোল ক্লাস দিবেন না আমাদের আর্টসের জন্য? আচ্ছা, ভূগোলের কোনো ক্লাস আমাদের পক্ষে হয়তো দেওয়া সম্ভব হবে না, বাট PDF দিবে। আমরা আর্টসের জন্য কি কি ক্লাস দিতে পারবো? আমরা ইতিহাস ক্লাস দিতে পারবো, লজিক ক্লাস দিছি, সিভিক্স দিব, ইকোনমিক্স অলরেডি দিয়ে দিছি, ইকোনমিক্স ক্লাসটা করে নিও, ঠিক আছে? এরপর যা যা আছে সমাজবিজ্ঞান থেকে শুরু করে মনোবিজ্ঞান থেকে সবগুলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। পারভেজ স্যার আমাদের সাথে জয়েন করে ফেলছে। ওয়াও 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 পারভেজ স্যার। সো আমরা এখন জাস্ট পড়াতে সরে যাবো। স্যার আসলেই, আমাদের টিচার একটু রেস্ট নিচ্ছিল, স্যার আসছেন। সো আজকের এই পিডিএফটা দেখো এখানে কি রাখা হয়েছে। দেখো এই পিডিএফটা যাদের লাগবে তারা একটু PDF লিখে কমেন্ট করবা, তাহলে পেয়ে যাবা ইনশাল্লাহ। জাস্ট PDF লিখে কমেন্ট করলে পেয়ে যাবা, কিন্তু এই পিডিএফটা ওখানে নাই। ওই পিডিএফটা তোমরা একটু পরে পেয়ে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুরু করে দেন। স্যার আমরা লাইভে।
সালাম আলাইকুম সবাইকে। সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো আশা করছি। আমার প্রথমে একটু সরি, সেটা হচ্ছে আমার আসতে ক্লাস শুরু করতে 2 মিনিট সময় লাগছে। তো আমরা আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের জন্য। এই অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে আমি এর আগে যারা আমার ক্লাস করেছো তারা জানো, আমরা জাস্ট 100টা প্রশ্ন সলভ করেছি। এর পূর্বের ক্লাসে 50টা, শেষ ক্লাসে আমরা 50টা প্রশ্ন সলভ করাইছি। এখান থেকে আমার 15+ প্রশ্ন আসছে। এর আগের পিডিএফ থেকে যারা ইউটিউবে ক্লাসগুলো আছে জাস্ট মিলাই নিও যে অনেক অনেক প্রশ্ন কমন এসেছে। তার ধারাবাহিকতা আজকে আমরা 100টা প্রশ্ন সলভ করব, বেশি না। সো এই 100টা প্রশ্ন সলভ করাতে গিয়ে আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা তো দিবই, তবে আমি একটু দ্রুত আগাবো, কারণ হচ্ছে না হলে অনেক স্টুডেন্ট বোর হয়ে যায়, পাশাপাশি অনেক সময় লেগে যায়। সো যেহেতু এখন পরীক্ষা, আমি সাধারণত যেভাবে পড়াই তার একটু ব্যতিক্রম নিয়মে আমরা আগাবো। সো ফার্স্ট অফ অল আমি একটু রিকোয়েস্ট করবো প্রত্যেকে যারা যারা লাইভে আছো প্রত্যেকের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। ফার্স্ট অফ অল আমাদের প্রথম যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলছে অব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, অব্যবসায়িক প্রতিষ্ঠানের মেইন উদ্দেশ্যটা কি। দেখো, অব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য যদি আমরা একটু থিঙ্কিং করি তাহলে আমরা সবাই জানি অব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে সদস্য ও জনগণের সেবা প্রদান। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা, কারণ অব্যবসায়িক প্রতিষ্ঠান মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়ে সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকে। এরপরে আমরা 2 নম্বর প্রশ্ন যেটা নিব সেটা হচ্ছে, দেখো, অব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস। ভাইয়া, অব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে আয়ের প্রধান উৎস হচ্ছে ভাইয়া আমাদের কি, আমরা জানি অব্যবসায়িক প্রতিষ্ঠানের কিছু আয় আছে। এই আয়গুলাকে আমরা একটু যদি মার্ক করি কি কি হতে পারে, যেমন আমরা জানি ভর্তি ফি বা প্রবেশ ফি, চারণ কর, একটু ব্যতিক্রম ধর্মী জিনিসগুলো আমি লিখে দিচ্ছি, চারণ কর। তারপরে ম্যাগাজিন বিক্রয়, ম্যাগাজিন বা নাটকের টিকিট বিক্রয়, ম্যাগাজিন বা টিকিট বিক্রয়, ওকে, টিকিট বিক্রয়। তারপর হচ্ছে আমাদের চাঁদা, সবচাইতে গুরুত্বপূর্ণ আয়, চাঁদা। এরপরে আছে আমাদের সাধারণত যদি আমাদের কোনো ধরনের স্বল্পকালীন প্রাপ্তি হয়ে থাকে সেগুলো আমাদের অব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়। তাহলে অব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস কিন্তু ভাইয়া হচ্ছে চাঁদা, কারণ অব্যবসায়িক প্রতিষ্ঠানে পণ্য বিক্রয় হয় না, সেবাও প্রদান করা হয় না, সাধারণত সেবা প্রদান করে টাকা ইনকাম করা হয় না, কারণ যেহেতু এটা অব্যবসায়িক প্রতিষ্ঠান। সো এখানে প্রধান উৎসটা হচ্ছে আমাদের চাঁদা। আর অনুদানটা হচ্ছে একটা বড় অঙ্কের প্রাপ্তি, মানে মূলধন জাতীয় প্রাপ্তি। সেজন্য এই অনুদানটাকে আমরা বলবো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, এটা আয় না। সো অব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস কি, প্রশ্ন যদি আসে তোমরা অবশ্যই অবশ্যই এটা অ্যান্সার করবা যে অব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান উৎস হচ্ছে ভাইয়া চাঁদা। এবার পরবর্তী যে প্রশ্নটা আমরা নিব সেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা কি ভাইয়া, প্রশ্নটা হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠানের মুনাফাভোগী প্রতিষ্ঠান, অব্যবসায়িক প্রতিষ্ঠান মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি, একটু খেয়াল করো। এটাকে যদি আমরা একটু ডিটেলসে জানতে চাই তাহলে আমি একটু জিনিসটা দেখাবো। অব্যবসায়িক প্রতিষ্ঠানকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে মুনাফাভোগী, আরেকটা হচ্ছে ভাইয়া অমুনাফাভোগী। অমুনাফাভোগী যারা মুনাফা ভোগ করে না, ওকে, অমুনাফাভোগী। সো মুনাফাভোগী প্রতিষ্ঠানগুলা কি, মুনাফাভোগী প্রতিষ্ঠান হচ্ছে আমাদের যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে, সাধারণত বিভিন্ন কনসালটেন্সি ফার্ম বা বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলা যেটা আমরা বলে থাকি, হ্যাঁ, সেগুলা। আর মুনাফাভোগী প্রতিষ্ঠানের মধ্যে আমাদের যেমন আছে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান, তারপর হচ্ছে ক্লাব, সমিতি, হাসপাতাল, এই জিনিসগুলো। সো আমাদের এখানে বলছে মুনাফাভোগী প্রতিষ্ঠান, তার মানে আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, হাসপাতাল, এগুলো হচ্ছে কি অমুনাফাভোগী। যেহেতু এগুলো অমুনাফাভোগী তার মানে মুনাফাভোগী প্রতিষ্ঠান হচ্ছে কোনটা, প্রকৌশলী কনসালটেন্ট ফার্ম। তাহলে সঠিক উত্তর কি হবে ভাইয়া, প্রকৌশলী কনসালটেন্ট ফার্ম। যারা লাইভে আছো একটু আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকের জায়গা থেকে লাইভটাকে একটু শেয়ার করে দাও, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ওকে। আমি একটু রিকোয়েস্ট করবো প্রত্যেকে যারা আছো লাইভে তারা একটু তোমাদের
লাইভটা বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দাও, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কি বলছে, ব্যয় অতিরিক্ত আয় কি? ভাইয়া অব্যবসায়িক প্রতিষ্ঠানের ম্যাথ অনেকেই তোমরা করো নাই আমি জানি, যদি নাও করে থাকো তোমরা কিন্তু এই বিষয়টা খুব ক্লিয়ারলি জানো। এই অব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যয় অতিরিক্ত আয় বলতে আয়ের অতিরিক্ত যদি ব্যয় হয়, সো আয়ের অতিরিক্ত যদি ব্যয় হয়, ব্যয় অতিরিক্ত আয় মানে হচ্ছে ব্যয়ের অতিরিক্ত আয়, সরি ব্যয়ের অতিরিক্ত আয়। অর্থাৎ ধরো তোমার ব্যয় যদি হয় 80 টাকা, আয় যদি হয় কত টাকা, 100 টাকা, তাহলে এই 100 টাকা থেকে 80 টাকা বাদ দিলে এই যে 20 টাকা পাবো, এটাকে আমরা সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কি বলতাম, নেট মুনাফা। আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটাকে বলা হয় ব্যয় অতিরিক্ত আয় অথবা আয়ের উদ্বৃত্ত বা আয় উদ্বৃত্ত। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? তাহলে এটার মেইন বেসিক জিনিসটা কি, আমার আয়টা বেশি হবে ব্যয়টা কম হবে, তাহলে ব্যয় অতিরিক্ত আয়। তার মানে কি হয়, এখানে সঠিক উত্তর কি হবে, মোট আয় মোট ব্যয়ের চেয়ে বেশি হবে, ব্যয় অতিরিক্ত আয় ব্যয়ের চেয়ে আয় বেশি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এটা একটা আছে, আরেকটা আছে দেখো, মোট মুনাফা জাতীয় আয় মোট মুনাফা জাতীয় ব্যয়ের চেয়ে বেশি হবে, এটা আরেকটা। আর মোট ব্যয় মোট আয়ের চেয়ে বেশি হবে, এটা হবে না। এরপরে মোট মুনাফা জাতীয় ব্যয় মোট আয়ের চেয়ে বেশি হবে, এটাও হবে না। এখন এখানে মোট আয় অনেকে অ্যান্সার করবে, কিন্তু এটা হবে না ভাইয়া। কারণ কি? কারণ এই মোট আয়ের মধ্যে কিন্তু আমাদের মূলধন জাতীয় আয়ও আছে, সো এটাকে নেওয়া যাবে না। তার মানে কি, মোট মুনাফা জাতীয় আয় মোট মুনাফা জাতীয় ব্যয়ের চেয়ে বেশি হবে। অর্থাৎ আমার এই আয় বলতে আমরা মুনাফা জাতীয় আয়কে বুঝবো, ব্যয় বললে আমরা মুনাফা জাতীয় ব্যয়কে বুঝবো। ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু জানাই, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? যারা ক্লিয়ার তারা একটু কমেন্ট করো। কলম ওকে, তাহলে এই 50 ওকে আমরা একটু চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে ব্যয় অতিরিক্ত আয় যে জিনিসটা আছে সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এই প্রশ্ন যদি আমরা একটু দেখি, প্রশ্নের দিকে তাকাও, বলছে প্রশ্নটা কি বলছে, আয় ব্যয় হিসাবের মোট কোনটি দেখানো না, কোনটি দেখানো হয় না ভাই? আয় ব্যয় হিসাবে আমরা একটু আগে জানি, একটু আগে আমরা বুঝলাম যে সাধারণত আয় ব্যয় হিসাবে আমরা কি দেখাবো, সাধারণত মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলা দেখাবো। সো এখানে কখনো কোনো সম্পদ দেখানো হবে না। যেমন প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ, এটা একটা ব্যয়। এরপরে প্রাঙ্গণ কর, এটাও একটা ব্যয়। এরপরে প্রাঙ্গণ রক্ষণের মজুরি, এটাও একটা ব্যয়। সো আয় ব্যয় হিসাবে এই যে তিনটাই ব্যয়, এটা তো দেখানো হবে। তার মানে দেখানো হবে কোনটা, দেখানো হবে না হচ্ছে প্রাঙ্গণ উন্নয়ন, কারণ এটা সম্পদ। ওকে, আমরা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি বলেছে ভাইয়া? পরবর্তী প্রশ্নে বলছে, দেখো খুব ম্যাথমেটিক্যাল কঠিন একটা প্রশ্ন, আমরা সংক্ষেপে আলোচনা করব এক মুহূর্তে যাতে আমরা খুব ইজিলি পারি। দেখো প্রশ্নটা কি বলেছে, আমাকে প্রশ্নটা বলছে প্রাপ্তীয় প্রদান হিসাবে বেতন বাবদ কত টাকা ছিল। এখন মাথায় রাখবা, যদি কখনো এই জাতীয় প্রশ্ন আসে তাহলে আমরা কি করব, এই যে আমার আয় ব্যয় হিসাবে বেতন কত ছিল, আয় ব্যয় হিসাবে ভাইয়া বেতন ছিল আমার কত, 18,000 টাকা। ওকে, এটার সাথে আমরা চলতি বছরের বকেয়া বেতন যেটা, সেটা কি করব, সব সময় মাথায় রাখবা চলতি বছরের বকেয়া বেতনটা আমরা কি করব, মাইনাস করব। আর বিগত বছরের যে বকেয়া বেতন ছিল সেটা কি করব, প্লাস করব। তাহলে আমাদের বিগত বছরের বকেয়া বেতন কত, বিগত বছরের বকেয়াটা কি করব, বিগত বছরের বকেয়া প্লাস করব। এটা প্লাস করে দাও, কত, 2,500। 2,500 প্লাস করলাম, 20,500 হলো। এখান থেকে আমাদের চলতি বছরের বকেয়া বেতন কি, চলতি বছরের বকেয়া বেতনটা আমরা মাইনাস করে দিব 5,000। তাহলে টোটাল কত হয় আয় ব্যয় হিসাবে, 15,500। তাহলে সঠিক উত্তর কি হবে, 15,500। সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা? যারা লাইভে আছো তারা সবাই একটু জানাও, তোমাদের একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও ভাইয়া তোমরা ক্লিয়ার কিনা। আমি দেখতে পাচ্ছি অনেকে লাইভে আছো কিন্তু ক্লাসটা একটু, আসসালামু আলাইকুম ভাইয়া, চলে এসেছি, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। যারা অ্যান্সার করতেছো প্রত্যেকের জায়গা থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু অডিয়েন্স যেহেতু আমাদের একটু কম, তোমরা একটু যদি শেয়ার করো, তোমরা যদি একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তাহলে হয়তো আমরা ক্লাসটা আমরা লং টাইম নিতে পারবো, না হয় কিন্তু আমরা আগ্রহ হারিয়ে ফেলবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকের জায়গা থেকে লাইভে চলে আসো। ওকে, আমরা এবার পরবর্তী শেয়ার করে দিই সবাই। হ্যাঁ, সবাই একটু একটু কষ্ট হলেও একটু শেয়ার করে দাও। বারবার বলতে আসলে ইচ্ছে করে না, বাট আপনার জন্য, আমার জন্য একটু আমার দিকে তাকিয়ে জাস্ট তোমরা একটু শেয়ার করে দাও। ওকে, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কি হচ্ছে ভাইয়া, আমরা কিন্তু বুঝে গিয়েছি। এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা নেব। পরবর্তী প্রশ্ন কি বলেছে ভাইয়া? পরবর্তী প্রশ্নে দেখো বলছে
উষা সেবা সংঘের মোট সদস্য সংখ্যা ছিল 890 জন। তাদের বার্ষিক চাঁদা হচ্ছে 50 টাকা। আর বছরে 90 জন সদস্য চাঁদা এখনো প্রদান করেনি। বলছে আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখানো যাবে। ভাইয়া একটা কথা মাথায় রাখবা, সবসময় আয় ব্যয় হিসাবে চাঁদা সবসময় আমরা দেখাবো কত, আমরা যতজন সদস্য আছে তাকে ততজন সদস্যকে ওই তাদের যত টাকা চাঁদা পাওয়ার কথা তত দিয়ে গুণ করে দেবো জাস্ট। তাহলে আয় ব্যয় হিসাবে আমরা দেখাবো হচ্ছে আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 890 জন। এই 890 জন, আর প্রত্যেক সদস্য কত টাকা করে চাঁদা দিবে, 50 টাকা। জাস্ট মাথায় রাখবা যতজন সদস্য সংখ্যা আছে আর প্রত্যেকে যত টাকা করে চাঁদা দিবে, সদস্য সংখ্যাকে তাদের চাঁদার হাত দিয়ে গুণ করে দিলেই আমরা ইনশাল্লাহ পেয়ে যাব চাঁদার পরিমাণ। আর আয় ব্যয় হিসাবে আমাদের এই চাঁদাটাই যাবে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, চলতি বছর 90 জন সদস্য চাঁদা দেয় নাই। ভাই কতজন চাঁদা দেয় নাই সেটা বড় কথা না, কিন্তু টোটাল সদস্য থেকে আমরা যত টাকা চাঁদা পাওয়ার কথা তত টাকাই আমাদের জন্য আয়। এবার যেটা দেয় নাই যারা, তারা পরে দিবে, কিন্তু তাদের এই 90 জন কিন্তু এই 890 জনের মধ্যেই আছে, এটা তোমাদের বুঝতে হবে। সো এখানে 90 জন নিয়ে কোনো কাজ হবে না। এই যে 890-কে তুমি 50 দিয়ে গুণ করবা, 44,500 হয়ে যাবে চাঁদার। সবাই ক্লিয়ার? লাইভে যারা আসো সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। সবাই একটু কষ্ট করে তোমাদের লাইভটাকে তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবের কাছে একটু পৌঁছায় দেওয়ার ট্রাই করো। ভাইয়া অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি, সো তোমরা যদি একটু রেসপন্সিবল হও আমাদের জন্য, আমার জন্য স্পেশালি আমি খুব খুশি হব। আমি তোমাদের কাছে বেশি কিছু চাই না, জাস্ট একটা জিনিসই চাই, সেটা হচ্ছে তোমাদের একটু ভালোবাসা চাই। সো এই ভালোবাসাটার জন্যই মূলত আসলে এতগুলা কথা বলা। তো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে যারা আছো লাইভে, তোমরা অবশ্যই যেটা করবা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব ভাইয়া। পরবর্তী প্রশ্নে কি আছে? পরবর্তী প্রশ্নে আছে ভাইয়া যে আমাদের, তাহলে এই প্রশ্ন যদি আমরা পারি, এই প্রশ্ন আমরা ক্লিয়ার। এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। বলছে দেখো খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, প্রশ্নটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, দেখো এই জাতীয় প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষায়, ভাইয়া আসতেই পারে। যেটা হচ্ছে আমাদের প্রাপ্তি প্রদান হিসেবে মজুরি বাবদ 50,000 টাকা আছে, যার মধ্যে অগ্রিম মজুরি 2,000। ভাইয়া তো মজুরি যদি আমার 50,000 হয়, এই 50,000 টাকার মধ্যে অগ্রিম কত? 2,000। এটা বাদ দিয়ে দাও, তাহলে আমার প্রাপ্তি প্রদান হিসাবে টোটাল মজুরি বাবদ ব্যয় হিসাবে মূলত আমার আসলে কত টাকা থাকার কথা? আয় ব্যয় হিসাবে আমার 48,000 টাকা থাকার কথা, কারণ মজুরি থেকে আমরা অগ্রিম মজুরিটা বাদ দিয়ে দিব। এটা হচ্ছে সিস্টেম, কারণ অগ্রিম কোনো খরচ আমরা এখানে রাখবো না। এখন দেখো বছর শেষে মজুরির 5/1 বকেয়া থাকলে, তাহলে এই যে 48,000 টাকা, এই 48,000 টাকার 5/1 বকেয়া, তার মানে এই 48,000 টাকা যে আমরা দিয়েছি, এটা কত অংশ দিয়েছি? যেহেতু তারা বলছে 5/1 বাকি, মানে 5 মধ্যে তোমার 1 অংশ বাকি, তার মানে দিলা কত অংশ? 4 অংশ। সো এই 48,000-এর মান হচ্ছে 4 অংশ, অর্থাৎ 4 অংশের মানই হচ্ছে 48,000। সো 1 অংশের মান কত হবে সেটা আমরা বের করব। আমি আবারও বলছি, খেয়াল করো, এই জায়গাটাতে অনেকে প্রবলেমে পড়তে পারো। সেটা হচ্ছে কি, আমার মজুরি বাবদ টোটাল ছিল 50,000, কিন্তু এর মধ্যে অগ্রিম মজুরি আছে 2,000। সো আমি কি করব, আমার মজুরি থেকে অগ্রিম মজুরিটা বাদ দিয়ে দিব, টোটাল আমাদের নিট মজুরিটা দেখাবো, যেটা আমার অ্যাকচুয়াল এই বছরের মজুরি বাবদ খরচ হওয়ার কথা। তো আমার খরচ হয়েছে 48, কিন্তু তারা বলছে যে মজুরির 5/1 বকেয়া আছে, তার মানে তুমি যে খরচটা করেছ, এই খরচটার মধ্যে 5/1 বাকি, তার মানে তুমি দিলা কত অংশ? 4 অংশ। কারণ 5 থেকে 1 অংশ যদি বাকি থাকে, তুমি দিয়েছো 4 অংশ। তো 4 অংশের মান 48,000, 1 অংশের মান কত? 1 অংশের মান হচ্ছে কত? 4×12=48, মানে 12,000। তার মানে মজুরি বকেয়া আছে কত? 12,000। তো 12,000 অপশনে কোথায় আছে? এই যে বকেয়া মজুরি 12,000। আর বলছে মোট মজুরি কত? তুমি তো 48,000 টাকা পেয়েছো, এটার সাথে বকেয়া 12,000 যোগ করে দাও, 60,000। সবাই ক্লিয়ার কিনা? আমরা একটু অডিয়েন্স বাড়াই, সবাই মিলে একটু ট্রাই করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আমরা এবার চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। আসো, দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল বলতে কি বুঝে ভাইয়া? আমরা সবাই জানি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল মানে হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের টোটাল প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিব, অথবা বিগত বছরের সম্পদ থেকে বিগত বছরের দায় বাদ দিব। সো এটা সঠিক উত্তর হচ্ছে কি বলতো? একটা নির্দিষ্ট সময়ের সম্পদ ও দায়ের পার্থক্য, বা একটা নির্দিষ্ট দিনের। সঠিক উত্তর কোনটা হবে? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট নিতে চাই। দেখো এই জিনিসগুলো কিন্তু খুবই কমন, সো একটু কমেন্ট করো, কমেন্টে একটু জানাও। আমি যারা লাইভে আছো, আমি বুঝতে পারতেছি তোমরা কিন্তু
অবশ্যই অবশ্যই অনেক ভালোভাবে ক্লাসটা করতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লাইভে আছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা, তোমরা ভালো করতে পারবে। আই থিঙ্ক তোমরা আসলেই ভালো করতে পারবে, এতটুকু আমি বিশ্বাস করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যারা ক্লাসগুলো করো নিয়মিত তারা কিন্তু এই জিনিসগুলো এমনিতেই পারবা। সো আমাদের এই প্রশ্নের উত্তর কি হবে, আমরা সবাই প্রশ্নের উত্তরটা যদি একটু নিয়ে নিই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্ট করেছো, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার অন্তঃস্থল থেকে। তাহলে একটা নির্দিষ্ট দিনে সম্পদ ও দায়ের পার্থক্য। এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নটা কি হচ্ছে ভাইয়া, পরবর্তী প্রশ্নটা হচ্ছে বিশেষ তহবিল নয় কোনটি। আমরা এই উত্তরটা আমরা সবাই জানি। বিশেষ তহবিল বলতে কি, বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে তহবিলটা সৃষ্টি করা হয় সেটা বিশেষ তহবিল। এটা হচ্ছে মাথায় রাখবা। এই যে মূলধন তহবিল ছাড়া আমাদের যে বিশেষ সঞ্চিতি, ভিত্তি তহবিল, ত্রাণ তহবিল, ক্রিয়া তহবিল, হ্যাঁ, এই জাতীয় যত তহবিল আছে সব তহবিলকে আমরা বিশেষ তহবিল বলবো। তাহলে সঠিক উত্তর কি, বিশেষ তহবিল নয় হচ্ছে মূলত মূলধন তহবিল। সবাই ক্লিয়ার কিনা একটু আমি জানাই সব। ওকে, এবার পরবর্তী প্রশ্ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন তহবিল নির্ণয় করতে গেলে কোনটি বিয়োগ করতে হবে। দেখো, মূলধন তহবিল বলতে আমরা স্বাভাবিকভাবে কি করি, আমরা এই যে বিগত বছরের সম্পদ বা প্রারম্ভিক সম্পদ থেকে কি করব, ধরো এই পাশে যদি আমি একটু দেখাই, এই পাশে ধরো প্রারম্ভিক দায় দেখালাম, আর এই পাশে প্রারম্ভিক সম্পদ। তো প্রারম্ভিক সম্পদ থেকে আমার প্রারম্ভিক দায় বাদ দিব, বা বিগত বছরের সম্পদ থেকে বিগত বছরের দায় বাদ দিব। তো আমরা কি করব, সাধারণত সম্পদ থেকে দায় বাদ দিব। তাহলে বাদ দিব কোনটা, বাদ যাবে দায়ের অংশটা, আর সম্পদের অংশটা কি হবে, যোগ হবে। সো আমাকে প্রশ্নে বলছে বাদ দিতে হয় বা বিয়োগ করতে হয়। সো বিয়োগ করতে হলে আমরা কাকে খুঁজবো, দায়কে। সো দায় এখানে কি আছে দেখো, আমরা যদি একটু বিগত বছরে অগ্রিম বেতন তো সম্পদ, সো এটা হবে না। অপরিশোধিত চাঁদা বকেয়া আয়ও হচ্ছে সম্পদ, এটাও হবে না। এরপরে 3 মাসের অগ্রিম বীমা, এটাও সম্পদ, এটাও হবে না। সো সম্পদগুলো তো যোগ হয়, সো সম্পদগুলো নেওয়া যাবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, বিগত বছরের মনিহারি বাবদ অপরিশোধিত 3600 টাকা। কারণ বকেয়া ব্যয়, মনিহারি হচ্ছে একটা ব্যয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা অ্যান্সার করেছে 11D, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। গ হবে না ভাইয়া, ঘ হবে। ওকে, ঘ হবে কেন, কারণ আমাকে তো বিয়োগের কথা বলছে। তো বিয়োগ হবে কোনটা, বিয়োগ হবে দায়ের অংশটা। ওকে, অব্যবসায়ী প্রতিষ্ঠানে বিয়োগ হয় সবসময় দায়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি, দায়গুলো আমাদের বিয়োগ হবে। সবাই ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর কি হবে ভাইয়া, এই যে বিগত বছরে মনিহারি বাবদ যে অপরিশোধিত টাকার পরিমাণ সেটাই হচ্ছে আমাদের দায় হবে। সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আমি আশা করি, অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছো, প্রত্যেকের জায়গা থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এতটুকু বলতে পারবো, যারা লাইভে আছো তারা ভালো করতে পারবো ইনশাল্লাহ। এবার আসো আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। এই প্রশ্নটা একটু বড় প্রশ্ন, কিন্তু আমরা সংক্ষেপে শেষ করব। সংক্ষেপে শেষ করব কেন, কারণ এগুলা খুব সিম্পল প্রশ্ন ভাই। আমাকে বলছে, আমি জাস্ট প্রশ্নটা বলি, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি কত হবে। এটা কিন্তু আমরা অবশ্য অধ্যায় 5 পেপারে পড়েছি এরকম অধ্যায়। সো তোমরা পারবা। দেখো জিনিসটা কি, আমার শুরুতে আসবাবপত্র ছিল 1 লাখ টাকা, এরপরে আসবাবপত্র বিক্রি করছো কত, পুরাতন একটা আসবাবপত্র তুমি বিক্রি করছো 20,000 টাকা, কিন্তু এটার দাম ছিল 40,000 টাকা। এখন প্রশ্নে বলেছে তোমার বিক্রয়জনিত ক্ষতি বা লাভ কত। এখন তোমার কাছে মনে হতে পারে আমার আসবাবপত্রের ক্রয় মূল্য ছিল 40, ক্রয় মূল্য কত 40, তো আমি বিক্রি করেছি কত, আমি এটাকে বিক্রয় করেছি 20, তার মানে আমার 20,000 টাকা ক্ষতি। বিক্রয় কত 20, কিন্তু বিষয়টা এরকম না। কারণ যেই আসবাবপত্রটা তোমার 40,000 টাকা ছিল সেটা কখন বিক্রি করেছো, বলেছে বছরের মাঝামাঝিতে আসবাবপত্র ক্রয় বিক্রয় করা হয়, তার মানে মাঝামাঝি সময়ে বিক্রি করছো। তো এই যে 40,000 টাকা দামের আসবাবপত্রটা তোমার কাছে ছিল, তাহলে এটা কতদিন ছিল, এটা অবশ্যই 6 মাস ছিল মাঝামাঝিতে বিক্রি করলে। তাহলে এই 40,000 টাকার আসবাবপত্রের 6 মাসের অবচয় হবে, কারণ অবচয়ের হার হচ্ছে 10%। তাহলে 40,000 টাকার আসবাবপত্র, এটা 6 মাসের অবচয় কত হবে, 2,000। কিভাবে, এই যে 40,000 টাকার 10% অবচয় 1 বছর হলে কত হয়, 4,000, আর 6 মাস হলে আমাদের কি হবে, অর্ধেক হবে, বা 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, মানে 2,000। তাহলে 2,000 টাকা যদি অবচয় হয়, তাহলে ক্রয় মূল্য থেকে আমরা কি করি, এই যে পুঞ্জীভূত অবচয় বাদ দিই। 2,000 টাকা বাদ দিলে আমার সম্পদের বহিমূল্য কত হয়, 38,000 টাকা। খেয়াল করিও, এই 38,000 টাকা হচ্ছে সম্পদের বহিমূল্য বা পুস্তক মূল্য। এই পুস্তক মূল্যর সাথে আমরা বিক্রয় মূল্যের তুলনা করলেই কিন্তু আমরা ক্ষতি পাবো। সো পুস্তক মূল্য হচ্ছে 38, কিন্তু আমি বিক্রি করেছি 20, তার মানে আমার ক্ষতি কত, 18। সো আবেগে পড়ে 20,000 দিবা না কেউ, 18,000 টাকা হবে সঠিক উত্তর। ওকে,
সবাই ক্লিয়ার কিনা বলো তো? যারা লাইভে আছো একটু একটু জানাও, লাইভে আছো যারা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করতেছো প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেকে মনের অন্তঃস্থল থেকে দোয়া জানালাম। আমি একটু রিকোয়েস্ট করবো প্রত্যেকের কাছে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তো আমি রিকোয়েস্ট করবো যারা লাইভে আছো, হ্যাঁ তোমরা একটু কাইন্ডলি, কষ্ট হলেও তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও, তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে ভাইয়া? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বিক্রয়জনিত ক্ষতি 18,000। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, বলছে খুবই কমন একটা প্রশ্ন। কি বলছে ভাইয়া? বলছে সমন্বয় যদি পরবর্তী বছরে চাঁদা প্রাপ্তি উল্লেখ থাকে। ভাইয়া এই অধ্যায়টা অনেকে করো নাই আমি জানি, বাট আমি পড়াচ্ছি যে তোমরা কি বুঝতেছো না, এরকম হচ্ছে না বুঝতেছো? একটু কমেন্টে জানাও। আর ভালো লাগলে একটা লাভ রিয়েক্ট করো, আমার জন্য একটা লাভ রিয়েক্ট করো। ওকে, বেশি কিছু চাচ্ছি না, জাস্ট একটু খেয়াল করো। আমাদের সমন্বয় যদি পরবর্তী বছরের চাঁদা থাকে, মাথায় রাখবা পরবর্তী বছরের তথ্যগুলা দুইটা জায়গায় যাবে। একটা হচ্ছে উদ্বৃত্ত পত্রে যাবে, আর যদি চলতি বছরে আয় বা ব্যয়ের মধ্যে থাকে সেটা থেকে বাদ হবে। সো অবশ্যই আমি যে বিষয়টা তোমাদেরকে বলবো, এই যে সমন্বয় পরবর্তী বছরের চাঁদা কোথায় চলে যাবে? চাঁদা যেহেতু একটা কি আয়, আমরা জানি অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের মধ্যে সর্বপ্রধান আয় হচ্ছে চাঁদা, আর পরবর্তী বছর মানে হচ্ছে অগ্রিম। তো আয় যদি অগ্রিম হয় তাহলে এটা অগ্রিম আয় হয়। সো অগ্রিম আয় হচ্ছে দায়, আমরা সবাই জানি অগ্রিম আয় দায়। অগ্রিম ব্যয় কি ভাইয়া? অগ্রিম ব্যয় সম্পদ, মানে চলতি সম্পদ। অগ্রিম আয় চলতি দায়, আমরা এগুলা জানি, ফার্স্ট পেপারেও পড়েছি। এরপরে বকেয়া আয় কি? বকেয়া আয় সম্পদ, মানে চলতি সম্পদ। আর বকেয়া ব্যয় কি হয়? বকেয়া ব্যয় ভাই চলতি দায়। সো এই যে অগ্রিম চাঁদা, তাহলে কি হবে? সম্পদ হিসাবে যাবে? সম্পদ হিসাবে যাবে না, কি হবে? দায় হিসাবে দেখাতে হবে এটা। আর যেহেতু পরবর্তী বছরে বলছে, মানে এটা একটা অগ্রিম। অগ্রিম হলে আমরা কি করি? আমার চাঁদা থেকে বাদ দিয়ে দিব। সো যে কোনো অগ্রিম সাধারণত বাদ হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। 1 এবং 2 কোথায় আছে? কতে? বলো সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা বলো তো? সবাই সবার জায়গা থেকে একটু কাইন্ডলি জানাও সবাই ক্লিয়ার কিনা। সবাই যদি ক্লিয়ার হও আমি খুব খুশি হব, আমি খুব হ্যাপি হব। আর যদি ক্লিয়ার না হও তাহলে আসলে বুঝবো যে আমি বুঝাতে পারিনি। ওকে, আমরা সময় কিন্তু বেশি নিচ্ছি, আমাদের সময় আরেকটু কম নেওয়া উচিত, তাই না? দেখো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি 1 এবং 2। এবার পরবর্তী যে প্রশ্ন আছে, খুবই কমন একটা প্রশ্ন। বলছে খাদ্য সামগ্রী, অব্যবহৃত খাদ্য সামগ্রী কত? আমাদের শুরুতে খাদ্য সামগ্রী প্রারম্ভিক ছিল 2000। এই যে দেখো প্রারম্ভিক খাদ্য সামগ্রী 2000। এবার আমার খাদ্য সামগ্রী আবার আমি কিনেছি 10,000, তাহলে টোটাল খাদ্য সামগ্রী আমার প্রতিষ্ঠানে থাকে কত? 12,000। এর মধ্যে বলছে আমি ব্যবহার করেছি কত? 8,000। তো আমি যদি 8,000 টাকার খাদ্য ব্যবহার করে ফেলি, মানে খেয়ে ফেলি, ক্ষুধা লাগছে খাই ফেলাইছি, ওকে, খাওয়া শেষে আমার অব্যবহৃত থাকে কত? 4,000। অব্যবহৃত খাদ্য সামগ্রীটা আমরা সম্পদ পাশে লিখবো, আর খাওয়া যেটা খেয়ে ফেলছি কত? 4,000, এটা ব্যয়, আর এটা সম্পদ। ওকে, সো আমাদের বলছে আমাদের অব্যবহৃত খাদ্য সামগ্রীর পরিমাণ কত? তো অব্যবহৃত যেহেতু ব্যবহার করে ফেলছি, সরি, এই যে আমার অব্যবহৃত হচ্ছে 4,000। অব্যবহৃত কত? 4,000, এটা সম্পদ। আর যেটা ব্যবহার করে ফেলছি কত? ব্যবহার করছি কত? এই যে খাদ্য সামগ্রী ব্যবহার করেছি 8,000, এটা ব্যয়। সো আমার বলছে অব্যবহৃত কত হবে? 4,000। ওকে, সবাই ক্লিয়ার? অব্যবহৃত খাদ্য সামগ্রীর পরিমাণ আমরা সবাই বুঝতে পেরেছি। এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। বলছে একটু খেয়াল করো, বিগত বছরের অনাদায়ী চাঁদা চলতি বছরেও যদি বকেয়া থাকে, চলতি হবে এখানে, ওকে, চলতি বছরেও যদি বকেয়া থাকে, মাথা রাখবা বিগত বছরের যাবতীয় তথ্য চলে যায় মূলধন তহবিলে সম্পদ পাশে। যেহেতু মূলধন তহবিলে সম্পদ পাশে যায়, সো বিগত বছরের যাবতীয় যদি আয় হয় সেটা সম্পদ হবে, ব্যয় হলে দায় হবে। তো বিগত বছরের বকেয়া চাঁদা আমাদের মূলধন তহবিলে সম্পদ হবে। আর এটা যদি এই বছরে বকেয়া থাকে, মানে এই বছর আমি চাঁদাটা পাইনি, তার মানে এটা ভবিষ্যতে পাবো, সো এটা উদ্বৃত্ত পত্রের সম্পদ। তার মানে বিগত বছরের চাঁদা যদি এই বছরেও বকেয়া থাকে, তাহলে এটা আমার কি হবে? মূলধন তহবিলের সম্পদ, উদ্বৃত্ত পত্রেও সম্পদ, মানে আর্থিক অবস্থার বিবরণীতেও সম্পদ। সো এই দুইটা জায়গায় সম্পদ পাশে এটা যাবে। সো এটা হচ্ছে 2 এবং 3। কোথায় আছে? 2 এবং 3। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, আমাদের বলছে হাতে নগদের পরিমাণ। এই হাতে নগদের পরিমাণ বের করতে গেলে জাস্ট প্রাপ্তি আর প্রদান হিসাব করবা, এইভাবে, আর কিছু লাগবে না। সম্পদগুলোকে আমরা ক্রেডিট পাশে, মানে প্রদান পাশে লিখবো, দালান কোঠা 50 জাস্ট লিখে পেলো, ক্রেডিট পাশে দিয়ে দিবা, দায়গুলাকে ডেবিট পাশে দিয়ে দিবা। ওকে, 30,000। হাতে নগদ নাই, হাতে নগদটা বের হবে। ওকে,
এরপরে আমাদের প্রদেয় হিসাব দায়, এই দায়গুলাকে ডেবিট পাশে দিয়ে দাও প্রাপ্তি পাশে। এরপরে বকেয়া খরচ 10 দিয়ে দাও দায়, এটাও দায়। মূলধন তহবিল এটাও কি দায় বা মালিকানা সত্ত্ব। সো আমরা ডেবিট ক্রেডিটের পার্থক্য করলেই আমরা হাতে নগদ পেয়ে যাবো শেষে। সো আমাদের এখানে হচ্ছে 20, 30, 30 আর 70 1 লাখ, আর প্রাপ্তি পাশে 1 লাখ, তাহলে প্রধান পাশেও হবে কত 1 লক্ষ। তাহলে প্রধান পাশে আছে কত 80, তাহলে হাতে নগদ কত 20। জাস্ট এটাই হবে অ্যান্সার। প্রাপ্তি পাশ থেকে প্রধান পাশ মাইনাস করলে আমরা হাতে নগদ পেয়ে যাব। ওকে, সবাই ক্লিয়ার? আশা করছি সবাই অনেক অনেক বেশি ক্লিয়ার হয়েছে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো। দেখো ভাইয়া, এই প্রশ্নে কি বলছে, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে প্রভাব ফেলবে কি? মূলধন তহবিল নির্ণয় কি কি প্রভাব ফেলবে? আমরা সবাই জানি মূলধন তহবিল নির্ণয় বিগত বছরের সকল তথ্য যাবে, চলতি বছরের কোনো তথ্য এখানে আসবে না। সো চলতি বছরের বকেয়া চাঁদা আসবে না, কিন্তু বিগত বছরের তথ্যটা চলে আসবে। মানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। সো যেহেতু আমরা এটা নিয়ে কথা বলে ফেলেছি, সো এটা আমরা সবাই পারবো। এবার আমরা অংশীদারি ব্যবসা থেকে কয়েকটা ম্যাথ সলভ করবো। অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য কি আমরা সবাই জানি। অংশীদারি ব্যবসা এমন একটা ব্যবসা যে ব্যবসায় সাধারণত দায়টা অসীম হয়। চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে আমাদের কি হয় সম্পর্কটা তৈরি হয়, আর এটা সদস্য সংখ্যা একাধিক হয়। অর্থাৎ এটা সদস্য সংখ্যা সাধারণত কি হয়, আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। সদস্য সংখ্যা সাধারণ অংশীদারি ব্যবসা হলে 2 থেকে 20 জন সাধারণ। ওকে, এরপরে ব্যাংকিং যদি হয়, ব্যাংকিং হলে 2 থেকে 10 জন, আমরা জানি 2 থেকে 10 জন। আর সীমিত হলে 3 থেকে 20 জন। ওকে, এ হচ্ছে অংশীদারি ব্যবসায় সদস্য। আর মাথায় রাখবা, সাধারণ অংশীদারি ব্যবসায় সীমিত অংশীদারের একজনের দায় হচ্ছে সীমিত। আর সাধারণ অংশীদারি ব্যবসায় সকল সদস্যদের দায় সাধারণত অংশীদারির দায় হয় অসীম দায়। ওকে, আর অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। এই জিনিসগুলো আমরা জানি। আর অংশীদারি ব্যবসায় চুক্তি অনুসারে মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ, এই জিনিসগুলা ধরতে হয়, এগুলো আমরা জানি। এগুলো নিয়ে আমরা সামনেই কথা বলবো। তো আমাদের প্রথম প্রশ্নের উত্তর সবগুলাই হবে। এবার দ্বিতীয় প্রশ্ন বলছে কমিশন ধার্য করা। এই টাইপের একটা অঙ্ক আমরা 5 পেপারে করেছি। কমিশন ধার্য করার পর একটা অংশীদারি ব্যবসায় নিট মুনাফা হয় 35,000 টাকা। একজন অংশীদার কমিশন বাবদ 700 টাকা দিলে কমিশনের হার কত? জাস্ট কমিশন কত? 700। টোটাল নেট মুনাফা কত? 35,000। সো 35,000 দিয়ে 700-কে ভাগ করে দাও, আর হার বলেছে 100-কে গুণ করে দাও, অ্যান্সার আসবে মেবি 2%। ওকে, জাস্ট আমার কমিশনকে নেট মুনাফা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেব, আমাদের কমিশনের প্রধান হার চলে আসবে। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, প্রশ্নটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে চুক্তির অবর্তমানে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের সুদ কত? চুক্তিতে যদি কোনো কিছু বলা না থাকে, চুক্তির অবর্তমানে অংশীদারদের ঋণের সুদ কোনো কিছু না বললে আমরা কি করি, 6% হারে, ডেট না থাকলে 6 মাসে সুদ। আর চুক্তিতে না বললে চুক্তির অবর্তমানে মূলধন, উত্তোলন, অতিরিক্ত মূলধন, এগুলার উপর সুদ হবে না। অর্থাৎ এগুলা সুদ হয় 0% সুদ। কারণ চুক্তি যদি না বলে, মানে অর্থাৎ প্রশ্নে যদি না বলা থাকে, তাহলে এগুলার উপর সুদ ধরা যায় না, সুদ ধরতে হয় না। কিন্তু চুক্তির অবর্তমানে কোনো কিছু না বললেও ঋণের উপর 6% হারে 6 মাসের সুদ ধরতে হয়। এটা হচ্ছে সিস্টেম। আমরা এই তথ্য থেকে বুঝা গেলাম যে চুক্তির অবর্তমানে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের সুদ হবে কত %? অবশ্যই 6%। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো। বলছে এই যে পরের প্রশ্নটা আমরা পারবো, চুক্তির অবর্তমানে অংশীদারদের কারবারে মূলধনের উপর সুদ ধরতে হবে কত? চুক্তিতে নাই, তাহলে মূলধনের উপর সুদ ধরা যাবে না। কত %? 0%। এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো। দেখো প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা বলেছে যে মোট উত্তোলনের পরিমাণ, 3 জন অংশীদারদের মোট উত্তোলন। তো অংশীদার কে কত টাকা উত্তোলন করছে আমরা জানি। তো এই যে প্রতি মাসের শুরুতে রাজিন করছে কত? 500 টাকা। তো সে 500 করুক আর যতই করুক, প্রতি মাসের শুরুতে করছে, তার মানে তার উত্তোলন কত? 6,000। 5 12 60, 6,000। প্রতি মাসের মাঝামাঝিতে রাফিন করছে 500। সো 500, এও 500 করছে, তাহলে এরও কত? 500 × 12, সেম বাট ডিফারেন্ট। আর এ করছে কত? শেষে 300। শেষে করুক, শুরুতে করুক, মাঝে করুক, 300, তাহলে 3,600। তো 6 6 12 12 3 15,600 হচ্ছে উত্তোলন। তাহলে বার্ষিক উত্তোলন 3 জন হচ্ছে 15,600। যদিও এ করছে শুরুতে করলে আমরা সাধারণত কি ধরবো? সুদের হার ধরবো 6.5 মাসের, আমরা জানি। মাঝে করলে ধরবো 6 মাসের,
আর শেষে করলে 5.5 মাসের সুদ। সুদের ক্ষেত্রে এই বিষয়টা আসবে। ওকে, তাহলে মোট উত্তোলন হচ্ছে 15,600। উত্তোলন নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নেই। তো সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। এবার পরবর্তী প্রশ্ন বলছে রাকিনের উত্তোলনের সুদের পরিমাণ কত। রাকিন কি করছে দেখো তো, রাকিন কত টাকা উত্তোলন করছে। প্রতি মাসের শুরুতে রাজিন 500, তারপরে হচ্ছে এই 500, রাকিন করছে 300। তাহলে রাকিন করছে কখন? প্রতি মাসের শেষে। তো শেষে উত্তোলন করলে কি হবে? জাস্ট এই যে 300 পড়েছে সে, 300 কত পার্সেন্ট সুদের হার? কত পার্সেন্ট? 10%। আর কত মাসে ধরবো? 5.5 মাসের। সো এটাতে ক্যালকুলেশন করো, অ্যান্সার হয়ে যাবে। ওকে, তার হবে কত? মেবি 165 টাকা। ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 165 টাকা। ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? রাকিনের সুদ, উত্তোলনের সুদ। এরপরে দেখো স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আমরা কি করি। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আমরা সবসময় একটা বিষয় মাথায় রাখবো। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আমাদের মূলধন এবং উত্তোলনের ক্ষেত্রে যে বিষয়টা হয়, আমাদের মূলধন হিসেবে শুধুমাত্র প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন ছাড়া আর কিছু যায় না। মানে মূলধনটা সবসময় স্থির থাকে। কিন্তু মূলধন পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন স্থির থাকে না, মূলধনটা পরিবর্তন হয়ে যায়। তো এখানে অপশনে কি বলেছে? বলছে অংশীদারদের মূলধন ও চলতি হিসাবের ব্যালেন্স সর্বদা ঠিক থাকে। এটা একটা কথা বলেছে। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, মূলধন হিসাবে সর্বদা ক্রেডিট ব্যালেন্স হয়। এই কথা কিন্তু 100% সত্য, কারণ মূলধন হিসাবে সবসময় ক্রেডিট ব্যালেন্স হবে। মূলধন বাদে অন্য সকল লেনদেন চলতি হিসেবে লেখা হয়, এটা অসত্য। ওকে, তাহলে বুঝতে পেরেছো তো কি হতে পারে। তো আমরা কিন্তু বুঝে গেছি এটা সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3, কারণ মূলধন তো পরিবর্তন হয়। সো স্থিতিশীল মূলধন পদ্ধতিতে মূলধন সর্বদা কি হবে না? ঠিক হবে না, কারণ চলতি হিসাবের ব্যালেন্স ঠিক থাকবে না। মূলধন হিসাবের ব্যালেন্স ঠিক থাকে, আর এটা সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, কিন্তু চলতি হিসাব কিন্তু ডেবিট ব্যালেন্সও হতে পারে। ওকে, এবার পরবর্তী যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমরা নিব। প্রশ্ন কি বলেছে? বলছে অংশীদারদের চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত মানে কি। ভাইয়া মাথায় রাখবা, আমাদের অংশীদারদের চলতি হিসাবে 2টা উদ্বৃত্ত হতে পারে। ডেবিট উদ্বৃত্ত হতে পারে, এই ডেবিট উদ্বৃত্তটা হবে প্রতিষ্ঠানের জন্য সম্পদ। আবার চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত হবে দায়। আর এই ক্রেডিট উদ্বৃত্তের যেটা, এই ক্রেডিট উদ্বৃত্তের যে সুদটা, সেটা হবে আমাদের কোথায়? ডেবিট। আর ডেবিট উদ্বৃত্তের যে সুদ, ডেবিট উদ্বৃত্তের সুদ সাধারণত ধরা হয় না। উদ্বৃত্তের কি সুদ হয় না, অনেকে ক্রেডিট করে, তবে আমরা করবো না। এই তথ্যগুলো আমরা নিব, কারণ এগুলা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। ওকে, তাহলে অংশীদারদের চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত হচ্ছে সম্পদ, আর ক্রেডিট উদ্বৃত্ত কি? চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত দায়। আর এই ক্রেডিট উদ্বৃত্তের যে সুদটা, চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্তের সুদ কিন্তু আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে ব্যয় দেখাবো। সো এই যে ডেবিট উদ্বৃত্তের ক্রেডিট উদ্বৃত্তের সুদ, ক্রেডিট উদ্বৃত্তের সুদটা আমাদের জন্য ডেবিট, কোথায়? লাভ লোকসান আবন্টনে। সো এখানে সঠিক উত্তর তো আমরা বুঝে গেছি কি হবে, সম্পদ হবে। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে, চলতি হিসাবের মধ্যে কি কি থাকবে ভাইয়া? চলতি হিসাবের মধ্যে মূলধনের সুদ থাকবে, উত্তোলনের সুদ থাকবে, বন্টিত মুনাফা থাকবে, কিন্তু অতিরিক্ত মূলধন থাকবে না। তার মানে কি থাকবে? 1 এবং 2। অতিরিক্ত মূলধন মূলধন হিসাবে যাবে। আমরা বলছি চলতি হিসাবে শুধুমাত্র কি যাবে? মূলধন এবং অতিরিক্ত মূলধন ছাড়া বাকি যা আছে সব যাবে। এবার পরবর্তী প্রশ্ন আমরা যদি একটু সংক্ষেপে আলোচনা করি। বলছে 3 জন অংশীদার এবিসি, তাদের বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 3:2:1। মুনাফা টোটাল হচ্ছে 90,000 টাকা। মানে এই 90,000 টাকাকে তারা ভাগ করে নেবে। কিভাবে ভাগ করবে? 3:2:1, মানে হচ্ছে 3 + 2 + 1, অর্থাৎ 6 ভাগের 3 ভাগ নিবে একজন, 6 ভাগের 2 ভাগ একজন, 6 ভাগের 1 ভাগ একজন, এইভাবে ভাগ করে নেবে। তো কার বন্টনযোগ্য মুনাফা চাইছে তারা? বলছে সি। তো সি এর বন্টনযোগ্য মুনাফা কত? টোটাল বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 90,000। সো 90,000কে টোটাল কত অংশ, তাদের মোট অংশ দিয়ে ভাগ করবে। তাদের 3 জনের মোট অংশ হচ্ছে 6, কারণ 3 2 5 5 1 6, ভাগ করো। আর সি পাবে কত অংশ? মাত্র 1 অংশ, 1 দিয়ে গুণ করো। সো 6 15 90, 15,000 হবে। সঠিক উত্তর হচ্ছে 15। সি পাবে 15,000। এখন সি এর জায়গায় তোমাকে বি বলতে পারতো, এ বলতে পারতো, যেটা বলবে তার হাত দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। ওকে, তো আমরা এই বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারবো। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে হিসাবভুক্তি থেকে বাদ পড়া আকাশের বার্ষিক বেতন 36,000 টাকা, ব্যবসা এবং ব্যবসা হতে পণ্য উত্তোলন এত টাকা সমন্বয় করা হলে। ভাইয়া যদি বেতন যদি বাদ পড়ে যায়, তো বেতন যদি বার্ষিক বেতন 36,000 টাকা এবং ব্যবসায় হতে পণ্য উত্তোলন এটা সমন্বয় করা হলে কি হবে? আমাদের যে বন্টনযোগ্য মুনাফা, সেটা এই যে এখানে আসলে একটা উদ্দীপক ছিল, উদ্দীপকটা আসে নাই। তো সাধারণত আমাদের এই যে
বন্টনযোগ্য মুনাফা কত? 12,000। বন্টনযোগ্য মুনাফা কেন 1000? পলাশের বন্টনযোগ্য পরিবর্তিত মুনাফা 12,000। আচ্ছা, এই প্রশ্নটা আমরা এখানে নিতে পারবো না, কারণ এখানে উদ্দীপকটা আমরা বাদ দিয়ে দিয়েছি। ওকে, আমরা এই পরবর্তী প্রশ্নটা চলে যাই, কারণ এখানে এখন অ্যান্সার নিলে অ্যান্সারটা তোমরা বুঝবে না। এই 29 নম্বর প্রশ্ন যেটা আছে, দেখো এখানে বলছে ম্যানেজারের কমিশন পরবর্তী নিট মুনাফার উপর 5% কমিশন পাবে। সো নিট মুনাফার উপর 5% কমিশন বলছে, পূর্ববর্তী কমিশন কত? 5,25,000। জাস্ট 5,25,000 লেখো। এটাকে আমরা কি করব? 5 দিয়ে গুণ করব, 105 দিয়ে ভাগ করব। কেন? তাহলে আমরা একটা অ্যামাউন্ট পাবো। তুমি যারা লাইভে আছো একটু জানাও তো, সবাই একটু জানাও তো, ক্লাস কি বোঝা যাচ্ছে তোমাদের? তোমাদের লাইভে একেবারে রেসপন্স খুব কম। আমরা একটু সবার কাছ থেকে জেনে নিই যে লাইভে যারা আসো তারা কি বুঝতেছো? আমাদের ক্লাসটা কি সবাই বুঝতেছো? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কি হবে? জাস্ট আমরা 5,25,000-কে কি করব? এই যে 5% বললে 5 দিয়ে গুণ 105 দিয়ে ভাগ, কারণ কি পরবর্তী মুনাফার উপর বলছে সেজন্য। সো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের মেবি 25,000 টাকা হবে। ক্যালকুলেশন করলে দেখবা 25,000 টাকা হবে। ক্যালকুলেশন করে নিও, যদি সেটাও আবার না পারো তাহলে তো সমস্যা। এরপরে প্রতি 2 মাস পর পর উত্তোলন 2,000 টাকা, মানে হচ্ছে যদি 2 মাস পর পর উত্তোলন করে, বছরে উত্তোলন করবে কয়বার? বছরে উত্তোলন হবে 6 বার। তো 2 মাস পর পর উত্তোলন করলে টোটাল উত্তোলন হবে 6 বারে 12,000। কারণ 6 দুগুণে 12, কারণ 2 মাস পর পর উত্তোলন করলে আমরা 12কে 2 দিয়ে ভাগ করো, 6 বারে উত্তোলন হয়, একবারে উত্তোলন হচ্ছে 2,000। তো 6 দুগুণে উত্তোলন হবে 12,000। এভাবে আমরা ক্যালকুলেশন করে নিব, আমরা জানি। এবার পরবর্তী যে প্রশ্ন আমি চাচ্ছিলাম প্রশ্নগুলো একটু দ্রুত শেষ করতে, প্রারম্ভিক মূলধন জানতে চাইছি। আমরা সবাই জানি যে সাধারণত আমরা প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধন বের করি, কিন্তু যদি সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বের করতে হয় তখন আমরা উল্টো পথে হাঁটি। অর্থাৎ আমাদের যে সমাপনী মূলধন আমরা পাবো সেই সমাপনী মূলধন আগে লিখব, লিখে এই সমাপনী মূলধন কার? কামাল এবং লোটাসের। মনে করো এটা কামাল আর এটা হচ্ছে লোটাস। ওকে, এই দুইজনের সমাপনী মূলধন আমরা লিখবো। লিখার পরে যেটা করব, দেখো আমাদের অডিয়েন্স কিন্তু ইউটিউবে বেশি দেখলাম, ইউটিউবে অনেকেই ক্লাস করে, বাট এফবি লাইভে কেন জানি স্টুডেন্ট কম থাকো আমি বুঝি না। তোমরা আসলে যে ক্লাসগুলো অ্যাটেন্ড করো সেগুলোর চেয়ে আমার ক্লাসগুলো অনেক অনেক বেশি ইফেক্টিভ, বাট তোমরা কেন জানি বুঝতেছো না জিনিসগুলো। ফার্স্ট পাওয়ার পরীক্ষা দেওয়ার পরে তো এটা মনে হওয়ার কথা না। তো আমাদের এই দুইজনের সমাপনী মূলধন কত? কামালের কত ভাইয়া? আমরা একটু দ্রুত করাচ্ছি, না বুঝলে একটু বলিও। কামালের হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ। আর জামালের লোটাসের কত? লোটাসের হচ্ছে 1,80,000। জাস্ট একটু মাথায় রাখবা, 1 লক্ষ এবং 1,80,000। এখান থেকে এটার সাথে আমরা কি করব? এটার সাথে যদি উত্তোলন থাকে তাহলে আমরা যোগ করব, যদি উত্তোলন না থাকে মুনাফা থাকে, মুনাফা থাকলে আমরা আগে যোগ করতাম, এখন কি করব? উল্টা কাজ করব, মুনাফার অংশটা বাদ দিয়ে দিব। এখন বলছে তাদের নিট লাভ কত? 24,000। কিন্তু নিট লাভ যে 24,000, এর মধ্যে তার এই নিট লাভটা কিভাবে ভাগ করে নিত? তারা 2:1, মানে 3 ভাগের 1 অংশ। সো এই 24,000-এর মধ্যে যদি আমি একটু এই পাশে দেখাই, 24,000-এর মধ্যে একজন নিত 2 অংশ আর একজন নিত 1 অংশ, মানে টোটাল অংশ ছিল তাদের 3। 2 আর 1 যোগ করো, 3-এর 2 নিত কে? 3-এর 2 নিত হচ্ছে কামাল। তাহলে কামাল কত নেবে? 3 আর 24, 16,000। কামাল এই মুনাফা কমবে কামালের এখান থেকে 16,000, আর এর কমবে কত? 8,000, কারণ এ তো 1 অংশ নিত। তাহলে তাদের প্রারম্ভিক মূলধনটা এখন চলে আসবে 1 লাখ থেকে 16 গেলে কত? 84। কোথায় আছে? এই যে খতে। আর 1,80,000 থেকে 8 গেলে কত? 72। তো সঠিক উত্তর হচ্ছে 84,000 এবং 72,000। খুব সিম্পল একটা প্রশ্ন, বাট প্রশ্ন আমাদেরকে কি করতে হবে? বুঝতে হবে। এবার পরবর্তী প্রশ্ন, IAS 1 অনুযায়ী ব্যবসায় প্রধান রাজস্ব উৎপাদনকারী কার্যাবলীকে আমরা কি বলবো? IAS 7 অনুযায়ী, 1 না। বিষয়টা একটা মাথায় রাখবা। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয় কি অনুসারে? IAS 7, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত হয়। আর নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় কি ধারণা অনুযায়ী? হিসাবকাল বা কালীনকাল ধারণা অনুযায়ী। হিসাবকাল বা কালীনকাল। আর এটা টোটাল অংশ কয়টা? অংশ হচ্ছে ভাইয়া 3টা। অংশ কয়টা? অংশ 3টা। কি কি? পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহ, একটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, আরেকটা হচ্ছে ভাইয়া অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই 3টা। তো পরিচালনা কি আসে? পরিচালনা আসে প্রধান রাজস্ব উৎপাদনকারী কার্যাবলী। প্রধান রাজস্ব উৎপাদনকারী মানে প্রধান আয় উৎপাদনকারী কার্যাবলীগুলো হচ্ছে পরিচালনায় আসে।
বিনিয়োগে আসে হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় বা বিনিয়োগ ক্রয় বিক্রয়, তাহলে পরিচালনায় আসে এটা প্রধান রাজস্ব। আর বিনিয়োগে কি আসে? বিনিয়োগে আসে হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়। আমি কিন্তু অনেকগুলা জিনিস দিয়ে দিচ্ছি, পরীক্ষা কিন্তু এখান থেকে কমন আসবে, অথবা বিনিয়োগ ক্রয় বিক্রয়। আচ্ছা এই যে আমি লাইভ আসছি ভাই 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 হ্যাঁ ভাই। আচ্ছা শোনেন, এই যে রাফি, আমি লাইভে কিন্তু তোমাদের রাফি স্যার তোমাদের মার্কেটিং এর সকল দায়িত্ব নিচ্ছে, ম্যানেজমেন্টও দায়িত্ব নিচ্ছে। রাফি ইনশাল্লাহ মার্কেটিং এর লাইভ ক্লাস কবে পাচ্ছি লাইভ ক্লাস? আমরা বৃহস্পতিবার 8টা থেকে লাইভ ক্লাস যাব। হ্যাঁ মার্কেটিং এর ইনশাল্লাহ একদম টপ এমসিকিউ সব আমরা ওয়ান শটটা পাবা, ইউটিউবে পাবা। আবার তারপরে তোমার ভাইয়া সিকিউ পড়াচ্ছে, আবার মার্কেটিং এর সবকিছু তোমার রাফি ভাইয়া পড়াবে। রাফি ভাইয়া ঠিক সেম ভাবে 14-15 বছর ধরে পড়াচ্ছে, ম্যানেজমেন্টের বেস্ট 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 টিচার ভার্সিটি এডমিশনের। সো ইনশাল্লাহ তোমাদের সব কিছু আসতেছে ভাই। আপনি তো আজকে অনেক কষ্ট, রাফি চলো ঠিক আছে বন্ধু, আল্লাহ হাফেজ। ওকে ওকে। ভাই আপনার স্টুডেন্ট কি ক্লাস বুঝতেছে? এই তোমরা কি ক্লাস বুঝতেছো? তোদের পরিবারকে পিছাবা না, পড়তে হবে, কিছু করার নাই ভাই। এমন একটা দেশে জন্মগ্রহণ করছো, কিছু করার নাই। ক্লাস বুঝতেছো কিনা? ক্লাস বুঝতে একটু লাভ কমেন্ট করো তো, আমি একটু লাভ কমেন্ট চাই। শেয়ার টিয়ার করতে হবে না, ক্লাস যা শেয়ার তা যথেষ্ট। জাস্ট বুঝতেছো কিনা 10 জন বুঝো, 10 জন কমন পাও, তারা যেন তোমাদের আমাদের জন্য দোয়া করো, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। লজিকের ক্লাস চাচ্ছে অনেকেই। লজিক ক্লাস তো দিয়ে দিছি। রে ভাই তোরা কি মানে পাগল নাকি ভাই? এই লজিক ক্লাস তো দেখতে ভাই কি কয় এগুলা। এরা লজিক ক্লাস তো ইউটিউবে দিচ্ছি কয়টা বাজে? ইউটিউবে অলরেডি যে আপুর ক্লাস দিছি, এই আপুর ক্লাস থেকে ফার্স্ট পেপারে ভাই 19টা কমন আসছে, মিলাই নিও। ঠিক সেম আপুর ক্লাস দিছি 7টা বাজে লজিক। এখানে আপনার জন্য লাভ রিয়েক্ট দিচ্ছে। ভাই আর ক্লাস কেমন লাগে তোমাদের? সাবাস, কমন আসবে তো ইনশাল্লাহ। তাহলে আপনার ইউটিউবের ক্লাসটা নিয়ে একটু বলে দেন, মানে ওখানে কি আছে এটা একটু বলে দেন। আচ্ছা, ওকে। সাদা সাথে দিয়ে দেন, মানে এটা পড়াতে ঠিক আছে 50 শেষ করে দেন। ওকে, ওকে। ইউটিউবে যে ক্লাসটা দিচ্ছেন আমি একটু ওদেরকে দেখানোর ট্রাই করি। আচ্ছা ওকে। আচ্ছা ওখান থেকে শুরু করি, আপনি স্যার বুঝে দেন তারপর আমি বলবো। আচ্ছা দেখো, আমরা কিন্তু অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের জন্য প্রায় 9 থেকে 10 ঘন্টার একটা ক্লাস দিয়েছি ইউটিউবে, 9 থেকে 10 আওয়ার্স। হ্যাঁ, এখানে আমরা যেটা করেছি, আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে, দেখো সেকেন্ড পেপারের জন্য আমরা কি করেছি একটু দেখো। সেকেন্ড পেপারের জন্য আমরা 4টা ক্লাস দিয়েছি, 1 2 3 4। এই 4টা ক্লাসকে আমি একটা ক্লাস করে দিয়েছি। এই 4টা ক্লাসে হচ্ছে আমাদের প্রথমে করিয়েছি আমরা হচ্ছে ধরো দ্বিতীয় অধ্যায় প্লাস চতুর্থ অধ্যায়, এখান থেকে 6টা প্রশ্ন, 6টা সিকিউ। এরপরে 2 নম্বর ক্লাসে আমাদের ছিল হচ্ছে অধ্যায় 6 এবং 8, এখান থেকে 5টা সিকিউ। এরপরে আমাদের 3 নম্বর ক্লাসে ছিল 7-এর খ প্লাস 9, একটু খেয়াল করো, 6 প্লাস 8, 7-এর খ প্লাস 9 প্লাস 10, এখান থেকে আমাদের 7টা সিকিউ। আর সর্বশেষ যেটা আমাদের পঞ্চম অধ্যায়, বাধ্যতামূলকভাবে এখান থেকে আমাদের 4টা সিকিউ। টোটাল তোমাদের জন্য আমি এই যে হিসাব করলে যদি দেখো, তাহলে টোটাল 22টা সিকিউ, 22টা সিকিউ, 22টা সিকিউ দিয়েছি। অর্থাৎ আমি এতটুকু বলতে পারবো, যারা এই ইউটিউবের ক্লাসটা করে যাবা, 22টা সিকিউ তুমি করে যাবা, এখানে সময় বেশি লাগবে না। কারণ হচ্ছে আমি খুব দ্রুত পড়াইছি, দ্রুত। দেখা গেছে এই যে 7টা প্রশ্ন সলভ করতে আমার 1 ঘন্টা 15 মিনিট লাগছে, এই 6টা প্রশ্ন সলভ করাতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে। অর্থাৎ খুব কম সময়ে কিন্তু ক্লাসগুলো শ্যুট করা হয়েছে, এবং ক্লাসগুলো এমনভাবে শ্যুট করেছি, এমনভাবে আমি সিলেক্ট করেছি যাতে এই অধ্যায়গুলোর থেকে জাস্ট এই ম্যাথগুলা করে যাবা, তোমার আর কিছু লাগবে না। সো এই 22টা সিকিউর ক্লাস, পাশাপাশি এটার সাথে আমরা 230টা এমসিকিউ। ভাইয়া বিশ্বাস করো, তোমরা যারা লাইভে আছো ফেসবুক অথবা ইউটিউবে, প্রত্যেককে বলবো এই ক্লাসটা একবার দেখে যাও। আজকে এই ক্লাসের শেষে এমসিকিউ এই 50টা সলভ করার শেষে তোমরা ওই ক্লাসটা একবার দেখো। দেখার পরে আমরা কি করব, আমাকে জাস্ট পরীক্ষা দিয়ে এসে তোমরা যেটা করবা, জাস্ট জানাবা যে ভাইয়া আপনি যা যা করাইছেন তার মধ্যে থেকে দেখবে তোমাদের সিকিউ কমন আসবে, এমসিকিউ কমন আসবে আশা করি। ওকে, কারেন্ট নাই সেজন্য একটু অন্ধকার, সো এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে ওকে। আমার ছেঁড়া দেখা যাচ্ছে না, এমনি কালো মানুষ আরো কালো বানাইছে। বন্ধ হয়ে যাবে। ওকে, আমাদের এখন দেখো কোথায় ছিলাম,
তাহলে IAS 7 অনুযায়ী আমাদের রাজস্ব উৎপাদনকারী কার্যাবলী হচ্ছে পরিচালনা কার্যাবলী, আমরা বুঝে গেছি। এবার আমাদের পরবর্তী প্রশ্ন আমরা একটু চলে যাবে খুব দ্রুত। দেখো বলছে প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে, ভাইয়া মূলধন কাঠামো সংক্রান্ত যত কাজ আছে, মানে ওরা মূলধন কাঠামো, ঋণ, একটু খেয়াল করো, ঋণ, শেয়ার, বন্ড, তারপরে লভ্যাংশ, এই জাতীয় যাবতীয় যত কাজ আছে সবই হচ্ছে অর্থায়নের, সবই কার অর্থায়নের। আর বিনিয়োগের মধ্যে কি আসবে? শুধু স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়। এটার পাশাপাশি আমাদের কি হবে? ওই শেয়ার ক্রয়, সরি কি বলে, বিনিয়োগ ক্রয় বিক্রয়, কোনো কোম্পানির শেয়ার টেয়ার কিনলে আমাদের, হ্যাঁ, বিনিয়োগ ক্রয় বিক্রয় এগুলা। আর পরিচালনায় আসবে কি ভাই? পরিচালনায় আসবে ব্যবসায়ের চলতি সম্পদ। আমি জাস্ট দেখাচ্ছি কারণ এই জিনিসগুলো যাতে তোমাদের কমন আসে। চলতি সম্পদ, চলতি দায় এবং অনগদ ব্যয়, অনগদ ব্যয় বা নিট মুনাফা, এই চারটা জিনিস আসবে পরিচালনায়। তাহলে আমি একই সাথে ক্লিয়ার করে দিলাম আমাদের পরিচালনায় যাবে কি কি ভাইয়া। আমাকে একটু অস্পষ্ট দেখা যাবে, বাট কষ্ট করে ক্লাসটা করে নাও, কাজ লাগবে। পরিচালনায় যাবে হচ্ছে চলতি সম্পদ, চলতি দায়, অনগদ ব্যয় এবং নিট মুনাফা। বিনিয়োগে যাবে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় বা বিনিয়োগ ক্রয় বিক্রয়। আর অর্থায়ন যাবে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বা লভ্যাংশ। এগুলাকে আমরা মূলধন কাঠামো বলি, অর্থায়ন সংক্রান্ত বিষয়টাকে। আশা করি একই সাথে আমরা নগদ প্রবাহের যে বেসিক বিষয়গুলো এগুলো জেনে গেলাম। তাহলে অর্থায়নের মূলধন কাঠামো পরিবর্তনকারী লেনদেনগুলো অর্থায়নে যাবে। এরপরের প্রশ্ন তোমরা এমনিতে পারবা, লভ্যাংশ প্রদান। দেখো আমি যা যা বলেছি ঠিক আছে কিনা? লভ্যাংশ প্রদান, শেয়ার ইস্যু, ঋণপত্র ইস্যু, ঋণ পরিশোধ, এগুলা কার কোন কার্যক্রমের অংশ? অবশ্যই অর্থায়ন কার্যক্রমের অংশ। কি? অর্থায়ন কার্যক্রমের অংশ অথবা আর্থিক কার্যক্রমের অংশ। এর পরবর্তী প্রশ্ন দেখো, খুব সহজে আমরা করে ফেলবো। বলছে কি? আমাকে বলছে বিনিয়োগ কার্যক্রমে নগদ প্রবাহ। ভাইয়া দেখো, বিনিয়োগে আমরা বলছি কি স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, যেমন আসবাবপত্র ক্রয়, এখানে আমাদের নগদ টাকা চলে যাবে, এটা মাইনাস করে দেবো 25,000। এরপরে জমি বিক্রয় 50,000, স্থায়ী সম্পদ বিক্রি করলে আমার নগদ টাকা প্লাস হবে। এরপরে বলছে যন্ত্রপাতি বিক্রয় কত? 5,000 টাকা বিক্রি করছো, তাহলে বিক্রি করলে যন্ত্রপাতি বিক্রি করছো, এটাও প্লাস হয়ে যাবে। তো বিনিয়োগ কার্যক্রমে এটাই হবে। তাহলে 50 থেকে 25 গেলে কত? 25, 25 পাশে কত? 30। সো বিনিয়োগ কার্যক্রমে টাকা থাকবে কত? নিট নগদ প্রবাহ থাকবে 30,000। ওকে। এখন অনেকে বলো যন্ত্রপাতি 1,000 টাকা ক্ষতিতে বিক্রি করছে। ভাই 1,000 টাকা করুক আর 10,000 টাকা করুক, ক্ষতিতে যেমনি বিক্রি হোক, বিক্রি হয়েছে কত টাকায়? 5,000। আমি পাইছি 5,000, আমি 5,000ই প্লাস করবো। আমি জমি কিনছি, আসবাবপত্র কিনছি 25,000, 25,000ই মাইনাস করবো। আমি জমি বিক্রি করছি কত? 50,000, আমি 50,000 টাকা পাইছি, সেটাই প্লাস করব। নগদ প্রবাহতে আমরা শুধু পাইছি যা স্থায়ী সম্পদ থেকে সেটা যোগ করব, যা দিয়েছি স্থায়ী সম্পদ থেকে সেটা বিয়োগ করে দেবো, এটাই, আর কিছু লাগবে না। ওকে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কত? 30,000। সো এইভাবে আমরা অঙ্কগুলো সলভ করবো। এবার দেখো 36 নম্বর প্রশ্ন যেটা আছে, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহতে কি আসবে? ভাই আমরা সবাই জানি যে স্থায়ী সম্পদ বিক্রয় থেকে যে টাকাটা পাবো এবং বিনিয়োগ বিক্রয় থেকে যে টাকাটা পাবো। সো সঠিক উত্তর কোনটা হবে? 1 এবং 3। 2 নাম্বার হবে না, কারণ ঋণ হবে না। সো সঠিক উত্তর কি হবে ভাইয়া? ঋণ 1 এবং 3। ওকে, এবার পরবর্তী যে প্রশ্নটা দেখো, প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা যদি আমরা যাই 37 নম্বর প্রশ্ন বলছে লভ্যাংশের পরিমাণ কত? ভাইয়া লভ্যাংশ বের করার জন্য সিস্টেম কি? লভ্যাংশের ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো একটা বিষয়, মাথায় রাখবা, এই যে আমাদের লভ্যাংশ কিভাবে বের করি। আমি যদি একটা বিষয় তোমাদেরকে জানাই, আমরা একটা বিষয় সবসময় মাথায় রাখবো, আমাদের যে সংরক্ষিত আয় বিবরণী, এই সংরক্ষিত আয় বিবরণীর সাথে আমরা চলতি বছরের নিট মুনাফা কি করি? যোগ করি প্রারম্ভিক সংরক্ষিত আয় বিবরণী থেকে। তাহলে আমরা এই যে প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে, প্রারম্ভিক সংরক্ষিত আয় কত আছে ভাইয়া? প্রারম্ভিক, এই যে প্রারম্ভিক যে হচ্ছে আগেরটা 60,000, এটার সাথে চলতি বছরের নিট মুনাফা কত ভাইয়া? নিট মুনাফা 30,000। এটাই তহবিলে গিয়ে জমা হয়। যারা আমরা সংরক্ষিত আয় বিবরণী করেছি সেকেন্ড পেপারে তারা জানো, এই 60 আর 30 কত হবে? 90,000। জাস্ট যোগ করে যোগফলটা নিচে নামাও, নিচে নামানোর পর আমার সমাপনী বছর শেষে আমার হাতে সংরক্ষিত আয় কত আছে? দেখো সংরক্ষিত আয় সমাপনী কত আছে ভাইয়া? সমাপনী আছে মাত্র কত? 40,000। এই 40,000 টাকা আমার হাতে আছে ব্যালেন্সে। তার মানে এই যে মাইনাস সমাপনী সংরক্ষিত আয়। কেন এটা হাতে আছে? কারণ ভাই আমার তহবিলে আগে ছিল 60,000, নতুন করে আমার মুনাফা হয়েছে ব্যবসায় 30,000, তো আমার থাকার কথা কত? 90। কিন্তু আমি সমাপনী ব্যালেন্স পেলাম কত? 40। তার মানে বাকিটা আমি কি করেছি? বাকিটা আমি অকাতরে কাদেরকে বিলিয়ে দিয়েছি? আমার শেয়ার হোল্ডারদের। কি বাবদ? শেয়ার হোল্ডারদের যা দিই সেটা কি বাবদ দিই? লভ্যাংশ বাবদ দিই। সো লভ্যাংশ বের করবো আমরা 50,000 এভাবে। কি করব? প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে কি করব?
নিট মুনাফা যোগ করে সমাপনী সংরক্ষিত আয় বাদ দিব, তাহলে লভ্যাংশ পাবো। আরেকটা বিষয় এখান থেকে মাথায় রাখবা, এই যে এই চার্টটা বা এই সূত্রটা আমরা এখানে শিখলাম, এখান থেকে তুমি অনেক সময় দেখবা যে তোমাকে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক যে দেওয়া আছে, সমাপনী যে দেওয়া আছে, লভ্যাংশ দেওয়া আছে, তখন তোমাকে বলবে নিট মুনাফা কত, নিট মুনাফা বের করতে বলবে। সো নিট মুনাফা বের করতে বললে তুমি বাকিগুলার মান বসাও, নিট মুনাফা পেয়ে যাবা। সো প্রশ্ন যেভাবেই আসো তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা, সেভাবেই আমরা প্রশ্নগুলো সলভ করবো। সো সঠিক উত্তর হচ্ছে ক। এবার আসো ভাইয়া পরবর্তী প্রশ্ন, অনগদ লেনদেন। খুবই কমন একটা প্রশ্ন, আমাকে দেখা যাচ্ছে কিনা? আচ্ছা আমাকে দেখার দরকার নাই, প্রশ্ন বুঝতে পারতেছো, আমাকে দেখে কি করবা? আমাকে দেখে কোনো লাভ নাই। ওকে, তো নিচের কোনটি অনগদ লেনদেন? যেহেতু আমি ম্যারিড পার্সন, সো আমাকে দেখে কোনো লাভ নাই, তোমরা অঙ্ক দেখো। দেখো অনগদ লেনদেন মানে হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে অবচয়, খুব দ্রুত বলতেছি, অবলোপন, স্থায়ী সম্পদের ক্ষেত্রে অবচয় হয় দৃশ্যমান যেটা, সেটা অস্পর্শনীয় হলে সেটা অবলোপন হয়, আর স্থায়ী সম্পদ বিক্রয় জনিত ক্ষতি, সম্পদ বিক্রয় জনিত ক্ষতি। এই তিনটা জিনিস হচ্ছে কি ভাইয়া? অনগদ ব্যয়। তো অনগদ লেনদেনের মধ্যে এই তিনটা জিনিস আসবে, সাধারণত এই তিনটা জিনিস আসবে। তাহলে এখানে অনগদ লেনদেন কোনটা? যন্ত্রপাতির অবচয়, এই যে অবচয় আছে, বাকিগুলা কিন্তু নগদ লেনদেন। সো সঠিক উত্তর আমরা বুঝতে পেরেছি আমাদের অনগদ লেনদেন কি হতে পারে। সো আমরা এখান থেকে কিন্তু একটা প্রশ্ন সলভ করতেছি, মানে কি একটা প্রশ্নের সাথে আমরা আরো 5টা প্রশ্ন আগাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্ট করছো, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। ইউটিউবে আমাদের রেসপন্স অনেক ভালো, আমি ইউটিউবের কমেন্টগুলো বেশি পড়বো, কারণ ফেসবুকে যারা আছো তারা আমাকে ভালো কম বাসো, আমি বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমাকে দেখার দরকার নাই, লেখা দেখলেই হবে। ওকে, কোনো প্রবলেম নাই। দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা একটু নিচ্ছি। বলছে নগদ প্রবাহ বিবরণীর তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় কোনটি? ভাইয়া নগদ প্রবাহ বিবরণীর তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় কোনটা? সেটার জন্য আমরা যেটা করব, একটু খেয়াল করবা, মাথায় রাখবা, যেই লেনদেনের কারণে আমাদের নগদ অর্থ যাবে না কিন্তু লেনদেন হয়ে যাবে। জাস্ট আমরা কি করব, বন্ডকে যদি শেয়ারে রূপান্তর করি, বা শেয়ারকে যদি ঋণপত্রে বন্ডে রূপান্তর করি বা ঋণপত্রে রূপান্তর করি, আমি ভূমির বিনিময়ে একটা সম্পদ কিনি বা সম্পদের বিনিময়ে ভূমি কিনি, একই কথা। ওকে, অথবা লভ্যাংশ হিসেবে যদি আমি বোনাস শেয়ার দিই, তাহলে এই জিনিসগুলা কিন্তু আমাদের অনগদ। অনগদ মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ অনগদ। তাৎপর্যপূর্ণ মানে কি? এই যে শেয়ারকে যখন তুমি ঋণপত্রে রূপান্তর করবা, একদিকে শেয়ার কমে যাবে, ঋণপত্র বেড়ে যাবে, কিন্তু এখানে নগদ কোনো টাকা, নগদের কোনো প্রভাব পড়বে না। ঠিক একটা ভূমি দিয়ে একটা যন্ত্রপাতি কিনছো, যন্ত্রপাতি বাড়বে, ভূমি কমবে, কিন্তু নগদ কোনো কিছু হবে না। সো এখানে নগদের প্রভাব পড়বে না। লভ্যাংশ হিসাবে বোনাস শেয়ার দিছো, শেয়ার হোল্ডাররা লাভের টাকা পাবে, তুমি টাকা না দিয়ে তাদেরকে শেয়ার দিছো, একদিকে লভ্যাংশ প্রদান করা হলো, শেয়ারও চলে গেল, অর্থাৎ নগদের কোনো কার্যক্রম হলো না। সো এই তিনটাকে আমরা বলবো তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম। তাহলে এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম? সো এই জাতীয় জিনিস, বন্ডকে শেয়ারে রূপান্তর, শেয়ারকে বন্ডে রূপান্তর, জমির বিনিময়ে সম্পদ ক্রয়, যন্ত্রপাতির বিনিময়ে ভূমি ক্রয়, হ্যাঁ, লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার বিতরণ, এগুলা। আর বন্ডের মূল্য পরিশোধ করলে তো আমার নগদ টাকা চলে যায়, নগদ যায়। সো এটা সঠিক উত্তর হচ্ছে এটা। আমরা কি সবাই বুঝতেছি? সবাই বুঝতেছি, সবাই বুঝতেছি, সবাই বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা দেখো, প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা বলেছে মুক্ত নগদ প্রবাহের পরিমাণ, মানে প্রি নগদ প্রবাহ। ভাইয়া প্রি নগদ প্রবাহ বা মুক্ত নগদ প্রবাহটা কি? মুক্ত প্রবাহ বের করার জন্য একটা টেকনিক জাস্ট মাথায় রাখবো। আমাদের এই যে পরিচালনা কার্যক্রম থেকে যে নগদ আন্তঃপ্রবাহ আসবে, সেখান থেকে আমরা স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ যা আছে, হ্যাঁ, সেটা বাদ দিয়ে দেবো। তাহলে স্থায়ী সম্পত্তি ক্রয় করছে কত টাকা? 22,000, এটা বাদ দিয়ে দাও। আর আমাদের যদি চলতি সম্পত্তিতে বিনিয়োগ থাকে সেটাও বাদ দিয়ে দিব, অথবা যদি লভ্যাংশ পরিশোধ হয় সেটাও বাদ দিব। তো লভ্যাংশ পরিশোধ এটাও বাদ দিয়ে দাও, 19,500। তাহলে আমাদের প্রি নগদ প্রবাহ কত হবে? 22 আর কত, 22 আর 19 কত, 41,500, তার মানে কত, 3,500। প্রি নগদ প্রবাহ বা মুক্ত নগদ প্রবাহ। ওকে, আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি। এবার দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে, খুবই কমন একটা প্রশ্ন। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে দেখো, অয়েল পুডের আমাদের বলছে পরিচালনা সংক্রান্ত খরচাবলীর মাধ্যমে নগদ কত টাকা প্রদান করছে। এটা অবশ্য প্রত্যক্ষ পদ্ধতির ম্যাথ, যেটা আমরা কম করি। তারপরে আমি জাস্ট সংক্ষেপে বলে দিই, আমাদের এই যে পরিচালনা খরচ, যেটা এই পরিচালনা খরচ থেকে আমরা কি করব, আমরা সবসময় মাথায় রাখবো, যদি বকেয়া খরচ কোনো কারণে বাড়ে সেটা মাইনাস করব। তাহলে বকেয়া খরচ
বকেয়া ব্যয় বাড়লে কি হবে মাইনাস, অথবা যদি এটার উল্টা কি অগ্রিম খরচ, অগ্রিম ব্যয় যদি হ্রাস পায়, অগ্রিম ব্যয় যদি কমে সেটাও মাইনাস। এটার আবার দুইটা বিপরীত, যেমন বকেয়া ব্যয় যদি কমে তাহলে প্লাস হতো, অগ্রিম ব্যয় যদি বাড়ে সেটা প্লাস হতো। সো এই দুইটা জিনিস করবো। তো এখানে দেখো আমাদের পরিচালনা খরচ ছিল 1 লাখ, চলতি বছরে অগ্রিম খরচ হ্রাস পাইছে 6। সো অগ্রিম খরচ যদি হ্রাস পায় তাও 6,600, এটা মাইনাস হয়ে যাবে। এরপরে বলছে কি বকেয়া খরচ বাড়ছে, ভাই বকেয়া খরচ বাড়লেও কি হবে মাইনাস হবে 2,400। সো এই দুইটা এখন মাইনাস মাইনাস প্লাস হবে, 6 আর 2 8, 8 আর 6 আর 4 900, অর্থাৎ কত হবে 9,000। 9,000 1 লাখ থেকে 9,000 গেলে কত 91,000 হবে আমাদের কি পরিচালনা সংক্রান্ত খরচাবলীর মধ্যে নগদ প্রদানের পরিমাণ। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 91। আমরা সবাই ক্লিয়ার কিনা বলো তো সবাই? এবার পরবর্তী প্রশ্নটা আমরা চলে যাবো। বলছে খুবই গুরুত্বপূর্ণ শেয়ারের সংক্রান্ত অঙ্ক দেখা বলছে। প্রতিটি আমাকে বলছে কোম্পানির শেয়ার মূলধন কত। ভাইয়া আর কিছু জানার দরকার নেই, আমাকে বলছে কোম্পানির শেয়ার মূলধন কত। তো শেয়ার মূলধন বের করার জন্য আমরা একটা টেকনিক মাথায় রাখবো, জাস্ট একটা টেকনিক। সেটা কি, শেয়ার মূলধন বের করার জন্য আমরা সব সময় কোম্পানি যত শেয়ার বিক্রি করতে পারবে সেই বিলিখিত শেয়ার দিয়ে শেয়ারের মূল্যকে আমরা কি করব গুণ করে দেব। এখন দেখো কোম্পানি টোটাল শেয়ার ছিল 20,000, কোম্পানি মার্কেটে কত শেয়ার বিক্রি করছে 16,000 শেয়ার বিক্রি করছে, ইস্যু করছে। তো কোম্পানি বিক্রি করছে কত শেয়ার, 20,000 শেয়ার তো আর বিক্রি করতে পারে না 16,000। আর বলছে প্রত্যেকটা শেয়ারের দাম কত 10 টাকা, তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা, তাহলে কোম্পানির শেয়ার মূলধন হবে 1,60,000 টাকা। জাস্ট সেম, কিচ্ছু না। এই যে কি করলো না করলো অবহার অধিহার এগুলা কখনোই মূলধনে আনার দরকার নাই। তাহলে কোম্পানির মূলধন যদি আমরা বের করতে চাই, বা আদায়কৃত মূলধন বা পরিশোধিত মূলধন বিলিখিত মূলধন, সবসময় কি করব আমাদের কোম্পানি যত শেয়ার বিক্রি করতে পারবে মার্কেটে সেই শেয়ারকে শেয়ার প্রতি মূল্য দিয়ে কি করব গুণ করে দিব। ওকে, নগদ প্রবাহ কি ভাইয়া? নগদ প্রবাহ হচ্ছে নগদ টাকার আগমন এবং নির্গমনের ধারা, অর্থাৎ প্রতিষ্ঠানে নগদ অর্থ যে আসে এবং যায় সেটার যে ধারা সেটাকে নগদ প্রবাহ বলে। ওকে, সো আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 1,60,000 টাকা। আমরা সবাই ক্লিয়ার কিনা বলো তো সবাই ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কোম্পানির জন্ম সনদ। ভাইয়া কোম্পানির জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট বলা হয়, সার্টিফিকেট হচ্ছে নিবন্ধন পত্র। কি পত্র? নিবন্ধন পত্র। আর মাথায় রাখবা কোম্পানির মূল দলিল বা প্রধান দলিল বা কোম্পানির কি এটা কি বলে কোম্পানির টোটাল যে ব্লুপ্রিন্ট বা কোম্পানির প্রধান কি আইন, সেটাকে আমরা বলি হচ্ছে স্মারকলিপি। স্মারকলিপিতে ধারা থাকে 6টা ধারা থাকে। ওকে, আর জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট হচ্ছে ভাইয়া কি নিবন্ধন পত্র। এই জিনিসগুলো আমরা ম্যানেজমেন্টের অংশ যদিও অ্যাকাউন্টিং এর সাথে হালকা রিলেটেড, সেজন্য একটু বলে দিলাম। 40 নম্বর প্রশ্ন বলছে পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে কমপক্ষে কয়জন উদ্যোক্তা লাগে? আমরা সবাই জানি কমপক্ষে 7 জন উদ্যোক্তা লাগে। আর মাথায় রাখবা পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য মানে সর্বনিম্ন সদস্য কতজন? সর্বনিম্ন সদস্য 7 জন। সর্বোচ্চ হচ্ছে কি শেয়ার দ্বারা সীমাবদ্ধ, মানে শেয়ার যত হবে এটা তত হবে, শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আর যদি প্রাইভেট হতো, প্রাইভেট হয়ে লিমিটেড সদস্য সংখ্যা আমরা সবাই জানি প্রাইভেট লিমিটেডের সদস্য সংখ্যা 2 থেকে 50 জন। ওকে, এই বিষয়টা আমরা মাথায় রাখবো। আরেকটা বিষয় মাথায় রাখতে পারো, কোম্পানির পরিচালক সংখ্যা ন্যূনতম 3 জন। ওকে, এই কথাগুলো আমরা মোটামুটি একটু মাথায় রাখলেই হবে, পরিচালক ন্যূনতম 3 জন। এরপরে আসো বলছে তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ। মনে রাখবা ওই যে শেয়ারের টোটাল কত টাকা, শেয়ারের দাম কত টাকা 100 টাকা, আর প্রত্যেকটি 100 টাকা মূল্যের 120 টাকা দরে কতটি শেয়ার নিয়েছে, সেই শেয়ার কিনেছে 250টি। এই যে শেয়ার কিনছে সেটা কতটি 250টি। কত টাকা শেয়ারের দাম 100 টাকা। কত টাকা বেশি কিনছে কত কম কিনছে সেটা না, তার মানে তার দায় কত 250 × 100 কত হয় 25,000। ওকে, 25,000। জাস্ট কোম্পানির টোটাল
মূলধন পর্যন্ত তার দায় সীমাবদ্ধ থাকবে। শেয়ার হোল্ডারদের সবসময় দায় সীমাবদ্ধ থাকবে মূলধন পর্যন্ত। সবাই ক্লিয়ার কিনা বলো তো? আমরা কতক্ষণ যাবত ক্লাস করতেছি, তোমরা যে ক্লাসে একবারে অমনোযোগী হয়ে যাচ্ছ। শেয়ার হতে প্রাপ্ত আয়কে আমরা কি বলবো? লভ্যাংশ। আমরা সবাই জানি শেয়ার থেকে যে টাকাটা পায় সেই প্রাপ্ত আয়কে আমরা বলবো হচ্ছে লভ্যাংশ। আর ঋণপত্র থেকে যে আয়টা হয়, ঋণপত্রের আয়, ঋণপত্রের আয় আয় এটা হচ্ছে মূলত সুদ। ওকে। আর কোম্পানি বিনিয়োগ থেকে সাধারণত সুদ পায়, মুনাফা পায়, লভ্যাংশ, তারপরে কমিশন পায় হচ্ছে দালালি করে, দালালি করে পায় কমিশন। যেমন আমরা বলি শেয়ার অবলেখকের কমিশন। ওকে। বা ম্যানেজার যদি অতিরিক্ত কোনো কিছু বিক্রি করে কমিশন পেতে পারে। স্টকের বৈশিষ্ট্য কি ভাইয়া? স্টক কি হয়? স্টক আংশিক মূল্য থাকে না, কোনো ক্রমিক নম্বর থাকে না, কিন্তু অভাবে হস্তান্তরযোগ্য। সো এটা হচ্ছে না। শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা, আংশিক মূল্য থাকে না, কোনো ক্রমিক নম্বর থাকবে না। শেয়ারের এই স্টকের এই দুইটা বৈশিষ্ট্য। সো ওই স্টকের বৈশিষ্ট্য হচ্ছে 1 এবং 2, কারণ স্টক অবাধে হস্তান্তর করা যায়। যেহেতু এটা হস্তান্তর করা যায়, সো এটাকে বৈশিষ্ট্য হিসেবে নেওয়া যাবে না। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, রাইট শেয়ার বা অধিকারযোগ্য শেয়ার কাদের মধ্যে বন্টন করা হয়? আমরা জানি রাইট শেয়ার বা অধিকারযোগ্য শেয়ার হচ্ছে এমন একটা শেয়ার যেটা কোম্পানির পুরাতন শেয়ার হোল্ডার যারা আছে তাদের মধ্যে বন্টন করা হয়। মানে তারা বন্টন করা থাকে, কোম্পানির নতুন শেয়ার বন্টন করার পূর্বে তাদেরকে কি দেয়? অধিকার দেয়। এদেরকেই বলা হয়। ভাইয়া পিডিএফটা কোথায় পাবো? ওকে, আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, ইউটিউবে কমেন্টে দিয়ে দিব। ওকে, টেনশন নিও না, ইউটিউবের কমেন্টে দিয়ে দিব। সো এটা পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে রাইট শেয়ার বন্টন করা হয়। এবং কি মাথায় রাখবো, আরেকটা আছে বোনাস শেয়ার, সেই শেয়ার নিয়ে আমরা কথা বলবো একটু পরে। এই যে এখনই চলে এসেছে বোনাস শেয়ার। বোনাস শেয়ার ইস্যু করা হয় কার? বর্তমান শেয়ার হোল্ডারদের, নগদ লভ্যাংশের পরিবর্তে। ওকে, এই দুইটা নতুন শেয়ার হোল্ডারদের না। বোনাস শেয়ার কি? কোম্পানি যখন শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশের পরিবর্তে নগদ টাকা না দিয়ে তাদেরকে কিছু শেয়ার দিয়ে দেয়, সেটাই বোনাস শেয়ার। বোনাস শেয়ার মানে আবার ভাই বিও না যে ফ্রি কোনো কিছু না, কারণ বোনাস শেয়ার ইস্যু। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু ব্যাকে যাই, আমি বোনাস শেয়ার নিয়ে তো কথা বলছি, আরেকটা তথ্য তোমাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, শেষ করবো? ওকে, আচ্ছা ঠিক আছে। ইউটিউবেরটা একটু দেখাই দেন, মানে ইউটিউবের কথা কিছু বলে দিন, সাদা সাদা দিয়ে দেন, কোনটা একদম না পড়লেও হবে। ওকে, একটু ক্লিয়ার করে দেন, মানে একদম যারা পড়ে নাই। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি একটু বলে দিচ্ছি। দেখো, বোনাস শেয়ারের ক্ষেত্রে আমাদের যাবে তা কি হয়, সাধারণত বোনাস শেয়ার ইস্যু করলে সাধারণত আমাদের কি হয়, যখন শেয়ার হোল্ডারদেরকে বোনাস শেয়ার দিব তখন আমাদের এই যে সংরক্ষিত আয়টা কমে যায়। সংরক্ষিত আয় বা অবন্টিত মুনাফা, যেটা সংরক্ষিত আয়টা ডেবিট হয়ে যায়, কারণ এখান থেকে শেয়ার লভ্যাংশ হিসাবে বোনাস শেয়ারটা দেওয়া হয়। অন্যদিকে আমাদের মূলধন স্টক বা শেয়ার মূলধন ক্রেডিট হয়। শেয়ার মূলধনটা ক্রেডিট করতে পারে বা মূলধন স্টকও বলে অনেকে ক্রেডিট হয়। তার মানে বোনাস শেয়ার দিলে একদিকে আমার সংরক্ষিত আয় নামক মালিকানা সত্ত্ব কমে, অন্যদিকে আমার আবার শেয়ার, যেহেতু শেয়ার মার্কেটে চলে যায়, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বেড়ে যায়। সো বোনাস শেয়ার ইস্যু করার ফলে কোম্পানির কি হয়, একদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, হ্রাস পায়, অন্যদিকে আবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তার মানে কি হচ্ছে, তার মানে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকে। এটাও অনেক সময় প্রশ্ন আসে যে বোনাস শেয়ার দিলে কি হয়, কারণ সে বোনাস শেয়ার দিচ্ছে, একদিকে কোম্পানির শেয়ার তো দিচ্ছে, তো এই কারণে শেয়ার মূলধন বেড়ে যাচ্ছে। অন্যদিকে এই যে বোনাস শেয়ারটা দিচ্ছে, এটা কোত্থেকে দিচ্ছে? কোম্পানির তহবিল থেকে দিচ্ছে। সো তহবিল নামক আবার মালিকানা সত্ত্ব কমে। তার মানে বোনাস শেয়ারের কারণে একবার মালিকানা সত্ত্ব কমে, আরেকবার মালিকানা সত্ত্ব বাড়ে। মানে এটাকে আমরা গুণগত বা কাঠামোগত পরিবর্তন বলি হিসাব সমীকরণে, সবাই জানি। আর এটা মূলত নগদ লভ্যাংশের পরিবর্তে বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়। অনেক সময় এরকম থাকে 5:1। এটা কি ধরনের শেয়ার? তখন অ্যান্সার হবে বোনাস শেয়ার। মানে 5টা শেয়ারের পরিবর্তে একটা বোনাস দেওয়া হয় আর কি। ওকে, এই তথ্যটা দিলাম। এবার সর্বশেষ 50 নাম্বার প্রশ্ন, যেটা আমরা সবাই জানি শেয়ার সাধারণত কিভাবে ইস্যু করা হয়। শেয়ার সাধারণত আমাদের সমহারে, অবহারে বা অধিহারে, মানে 100 টাকা শেয়ার, ধরো 100 টাকা শেয়ার যদি 100 টাকায় বিক্রি করো, শেয়ারের দাম 100 টাকা, এই 100 টাকা শেয়ার তুমি 100 টাকা বিক্রি করতেছো, তার মানে এটা সমহার। 100 টাকা শেয়ার যদি 110 টাকায় বিক্রি করো, তার মানে এটা হচ্ছে অধিহার। 100 টাকা শেয়ার যদি তুমি 90 টাকায় বিক্রি করো, এটাকে বলে অবহার। সো অবহার, অধিহার আর কি সমহার। এই যে দেখো, অবহার কোম্পানি যত মূলধন জাতীয় ব্যয়, বা এই জন্য আমরা এটাকে সম্পদ হিসাবে দেখাই। অধিহারকে আমরা সঞ্চিত উদ্বৃত্তে দেখাই, মানে মালিকানা সত্ত্ব সঞ্চিত উদ্বৃত্তে দেখাই। আর মাথায় রাখবা, এটা বড় অঙ্কের ক্ষতি বা মূলধন জাতীয় ক্ষতি। ওকে, আর এটা বড় অঙ্কের প্রাপ্তি, কারণ টাকাটা আমরা বেশি পাচ্ছি, সেজন্য এটা দায়ের মতো, মানে সঞ্চিত উদ্বৃত্তির মালিকানা সত্ত্বে দেখাই।
ওকে, আর মাথায় রাখবা শেয়ারের হোল্ডারদের মালিকানা সত্ত্বকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে শেয়ার মূলধন আর একটা হচ্ছে সঞ্চিতি উদ্বৃত্ত। তার মানে শেয়ার ইস্যু করা যেতে পারে তিনটা ভাবে। এই যে আমরা এখানে পেয়েছি শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব কি, এই শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বকে মূলত দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে শেয়ার মূলধন, আমরা এটা এর আগেও বলেছি অনেকবার, শেয়ার মূলধন। আর একটা হচ্ছে সঞ্চিতি উদ্বৃত্ত, সঞ্চিতি ও উদ্বৃত্ত। আমরা আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণীতে গেলে এটা করবো। শেয়ার মূলধনে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন, আরেকটা হচ্ছে ভাইয়া অগ্রাধিকার শেয়ার মূলধন। কি মূলধন? অগ্রাধিকার শেয়ার মূলধন। খুব দ্রুত লিখছি, অগ্রাধিকার শেয়ার মূলধন। এছাড়া বাকি যত মালিকানা সত্ত্ব আছে, বাকি যত মালিকানা সত্ত্ব কি কি, এই মালিকানা সত্ত্বগুলো কি হতে পারে? এই মালিকানা সত্ত্বগুলো হতে পারে, আমরা যদি একটু সংক্ষেপে আলোচনা করি তাহলে কি, সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, খুব দ্রুত সিঙ্কিং ফান্ড বা প্রতিপূরক তহবিল। এরপরে হচ্ছে আমাদের যদি শেয়ার অধিহারও বলতে পারি, শেয়ার অধিহার। এরপরে সংরক্ষিত আয়ের যে জেরটা, ক্রেডিট জের বা সমাপনী জের, সংরক্ষিত আয়ের জের। ওকে, এই জিনিসগুলো হচ্ছে সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে মালিকানা সত্ত্বের মধ্যে চলে যায়। সো প্রশ্ন কিন্তু অনেক ভাবে আসতে পারে। ওকে, ফার্স্ট টাইম শুনলাম, কি শুনলাম ফার্স্ট টাইম? ভাইয়া অনেক কিছু আছে ফার্স্ট টাইম শুনছো, কারণ আমার সাথে আগে যুক্ত হও নাই। আমার ক্লাস যদি শুরু থেকে কেউ করে থাকো তাহলে অনেক কিছু জানবা অ্যাকাউন্টিং এ, অনেক কিছু ভাইয়া, অনেক কিছু মানে অনেক কিছু। ওকে, যারা ক্লাস আগে করছো, ভাইয়া সিকিউ কখন দিবেন? ভাইয়া সিকিউ কখন দিব? সিকিউ তো দিয়ে দিছি অলরেডি, পিডিএফটা সিকিউর ক্লাস তো দিয়ে দিছি। তার মানে যৌথমূলক কোম্পানির মালিকানা সত্ত্বে দুইটা অংশ, একটা শেয়ার মূলধন, একটা সঞ্চিতি উদ্বৃত্ত। সো সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, বাজারের সাথে সম্পৃক্ত বিও অ্যাকাউন্ট শব্দ অর্থ হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। সো এটা সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে এই, অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, বিও। এরপরে যে প্রশ্ন আছে দেখো, প্রশ্নটা খুবই খুবই নর্মাল প্রশ্ন, আমরা সংক্ষেপে আলোচনা করে দিব এক লাইনে। আমি বলছি যে কি বলছে, এই যে মূলধনের কথা বলছে, কি মূলধন? বিলিখিত মূলধন, কিচ্ছু করার দরকার নেই। কোম্পানি টোটাল কত শেয়ার বিক্রি করবে আমি এটা চিন্তা করি। কোম্পানির অনুমোদিত ছিল 1 লাখ শেয়ার, কোম্পানি মার্কেটে ছাড়ছে এর 80%, মানে ইস্যু করছে। তাহলে 1 লাখের 80% যদি ইস্যু করে, ভাইয়া কোম্পানি ইস্যু করছে কত শেয়ার একটু বলো তো? 1 লাখ শেয়ার অনুমোদন ছিল, সে মার্কেটে ছাড়ছে 80%, মানে 80,000 শেয়ার ইস্যু করছে। এবার কোম্পানি বিলি করছে কত? বিলিখিত মূলধনের পরিমাণ 70%, মানে কোম্পানি বিলি করছে, আমরা তো বিলি করবো, তাহলে বিলি করছে কত? এই যে 80,000 শেয়ার, এটার কত পার্সেন্ট? 70%। তারা বলে দিয়েছে। তো 7 হাজার কত? 56,000 শেয়ার। তো কোম্পানি 56,000 শেয়ার বিলি করেছে, ভালো কথা। শেয়ারের দাম কত? শেয়ারের দাম হচ্ছে শেয়ার প্রতি কত টাকা? 10 টাকা। অবহার অধিহার এগুলো নিয়ে আমরা চিন্তা করার দরকার নেই, জাস্ট 56,000কে 10 দিয়ে গুণ করা 5,60,000 টাকা হচ্ছে বিলিখিত মূলধন। সেম, খুব সিম্পলি অ্যান্সার করবা। অর্থাৎ বিলিখিত মূলধন বললে এভাবেই করবা। ওকে, সবাইকে ধন্যবাদ। হ্যালো ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা সঠিক উত্তর কি হচ্ছে? বিলিখিত মূলধন যেহেতু বলেছে, সঠিক উত্তর কি হবে? 5,60,000। এরপরের যে প্রশ্নটা আছে দেখো, প্রশ্নটা আমরা একটু যদি চিন্তা করি, শেয়ার অধিহারের পরিমাণ। ভাইয়া একই রকম ভাবে শেয়ার অধিহার ও বিলিখিত শেয়ার দিয়ে আমরা করব। দেখো কোম্পানি কত শেয়ার ইস্যু করছে? কোম্পানি 2 লাখ শেয়ারে বিভক্ত। কোম্পানি এর মধ্যে 90% শেয়ার অধিহারে ইস্যু করছে। এখন দেখো কোম্পানি টোটাল এই 2 লাখ শেয়ারের 90%, তো 2 লাখ শেয়ার কোম্পানি অনুমোদিত শেয়ার ছিল। এই 2 লাখ শেয়ারের 90% কত? 1,80,000 শেয়ার কোম্পানি ইস্যু করছে, এবং এই কোম্পানি 1,80,000 শেয়ার টাকায় আদায় করছে। যেহেতু এটা আদায় করছে, এই অধ্যায়টা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আর অধিহার কত পার্সেন্ট বলছে ভাইয়া? অধিহার বলছে 10%। ভাইয়া অধিহার হচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে শেয়ারের অ্যাকচুয়াল দাম কত ছিল আমরা তো সেটা জানতে হবে। একটু দেখো, আমাদের কোম্পানি টোটাল 20 লাখ টাকা নিয়েছে, আর শেয়ার ছিল টোটাল 2 লাখ। তো এই যে 2 লাখ শেয়ার দিয়ে আমরা 20 লাখ টাকাকে ভাগ করলে শেয়ার প্রতি মূল্য পাবো 10 টাকা। আর এই 10 টাকা 10% অধিহার, মানে অধিহার হচ্ছে কত? 1 টাকা। তার মানে আমরা কোম্পানি বিলি করছে 1,80,000 শেয়ার, আর অধিহার হচ্ছে শেয়ার প্রতি 1 টাকা। টোটাল অধিহার হবে 1,80,000 টাকা। খুব সিম্পল অঙ্ক, খুব সিম্পল অঙ্ক। ওকে, এখন এখানে যে বিষয়টা তোমাদের ভুল হবে, অনেকে শেয়ারের মূল্যটা জানবা না, কারণ শেয়ারের মূল্যটা দেওয়া নাই। জাস্ট বের করে নিবে কিভাবে? কোম্পানির টোটাল অনুমোদিত মূলধনকে অনুমোদিত শেয়ার 2 লাখ দিয়ে ভাগ করবা 20 লাখকে, জাস্ট শেয়ার প্রতি মূল্যটা পেয়ে যাবা 10 টাকা। 10 টাকার 10% অধিহার, মানে 1 টাকা অধিহার। তো শেয়ার আমরা বিক্রি করেছি টোটাল
কত 1,80,000 অধিহার 1 টাকা, তার মানে 1,80,000 টাকাই হচ্ছে শেয়ার অধিহার। কথা ক্লিয়ার কিনা বলো? কোম্পানি কত পার্সেন্ট অধিহারে সর্বোচ্চ শেয়ার ইস্যু করতে পারে? কোম্পানির আইন অনুযায়ী কোম্পানি সর্বোচ্চ 10% অধিহারে শেয়ার ইস্যু করতে পারে, সর্বোচ্চ 10%, সরি অবহারে, অধিহারের জন্য নির্দিষ্ট কোনো আইন নেই, তাহলে অবহার বা বাট্টা বা ডিসকাউন্ট কোম্পানি সর্বোচ্চ 10% অবহারে শেয়ার ইস্যু করতে পারে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে কি আছে দেখো, বলছে আর্থিক বিবরণী কখন প্রস্তুত করা হয়? ভাইয়া মাথায় রাখবা, আর্থিক বিবরণী আমাদের প্রস্তুত করা হয় যে কোনো সময়ের জন্য, যে কোনো সময়ের জন্য। যারা লাইভে আছে আমরা আর 10টা এমসিকিউ করাবো, ওকে? 10টা এমসিকিউ করিয়ে শেষ করে দিব, ওকে? আমি আর করাবো না আজকে আর। আমরা জাস্ট যে কোনো উপযুক্ত সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে এটা সঠিক উত্তর নাকি আর্থিক বিবরণী থাক? আজকে যেহেতু আমাদের এখানে ইলেকট্রিসিটির সমস্যা, কারেন্ট নাই, সেক্ষেত্রে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করলাম। আর্থিক বিবরণী আমরা টোটাল 4টা অধ্যায় করেছি, আরো এমসিকিউ আছে। বাকি এমসিকিউ গুলা আমরা মোটামুটি আগামীকালকে যদি সুযোগ হয় আমরা সলভ করব। আমি এটার পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। আর তোমাদেরকে আবারও রিকোয়েস্ট, যারা নতুন করে আসছো আবার তাদের জন্য আবারও বলছি, তোমরা যেহেতু শুরুর দিকে ছিল না, তোমাদের ইউটিউবে তোমাদের জন্য প্রায় 9 থেকে 10 ঘন্টার একটা ক্লাস আপলোড করা আছে, যেখানে সিকিউ সলভ করা আছে 22টা। 100% এগুলা করে যাবা, আর কিছু লাগবে না। আর এমসিকিউ আছে 230টা। ভাই বিশ্বাস করো, আমার এই যে লাইভ ক্লাস ইউটিউবের ওই বেসিক ক্লাস, ওই ওয়ান শট ক্লাসটা, বেসিক ক্লাস না, ওই ওয়ান শট ক্লাসে 22টা সিকিউ আছে, সবগুলো অধ্যায় মিলে মাত্র 22টা। তুমি এই 22টা করে যাবা প্র্যাকটিস, আমার সাথে সাথে ওগুলা খুব দ্রুত পড়ানো হয়েছে, ওগুলা করে যাবা। পাশাপাশি তোমরা এমসিকিউ গুলা করবা, এই এমসিকিউ গুলা করবা, বিশ্বাস করো ভাইয়া, বিশ্বাস করো। আর কখনোই তোমার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার নিয়ে তোমার টেনশন করা লাগবে না। যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছে, আমার সাথে যারা ছিল, তারা জানে এটা রেজাল্টটা কতটা ভালো হয়েছে। সো প্রত্যেকে ক্লাস করাবো আবার কখন, যদি সুযোগ হয় আগামীকালকে রাতে একটা লাইভ নিব এফবি ফেসবুকে, সেটা ফাইনাল লাইভ। আর যদি সুযোগ না হয় তাহলে তার কিছু কথা নেই, তবে আগামীকালকে লাইভটা নিতে পারবো আশা করি। আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই লাইভে থাকবা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা ইউটিউবে আপলোড দিয়েছি, যে ক্লাসটা যেখানে 22টা সিকিউ আছে, বিশ্বাস করো ভাইয়া এই 22টা সিকিউ করে যাও, পরীক্ষা দিয়ে এসে আমার নাম বলবা। কমেন্টে না জানাও, কোনো পোস্ট না দাও আমাকে নিয়ে, কোনো দুঃখ নাই, অন্তত তুমি মন থেকে তৃপ্তি পাবা এবং মন থেকে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবা। এটা হচ্ছে আমার বিশ্বাস। আর সিকিউ গুলা করে যাও, এমসিকিউ গুলা করে যাও, যা বলতেছি তা করে যাও, ইনশাল্লাহ ভালো করতে পারবা। এটা রেজাল্ট আজকে স্টুডেন্টরা পেয়েছে। সো আজকে আমরা এখানে 56টা সিকিউ করাইছি, ওকে? না, আপনাকে লাস্ট বার সুন্দর করে দেখাচ্ছি আর কি। এর আসলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন। আচ্ছা, আর যাদের একবারই সমস্যা, মানে এরপর হোয়াটসঅ্যাপে নক করো, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা। হোয়াটসঅ্যাপ লেখা তো নাম্বার বলুন আপনি আমাকে। 01 বলেন। 01682 বাবির নাম্বার না আপনার নাম্বার? আমার নাম্বার। হ্যাঁ 01682 682 900 900 355। 355। এই স্যারকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, যা লাগবে পাস করার জন্য হোক, প্লাস পাওয়ার জন্য হোক, স্যার সব করে দিবে। লাভ ইউ অল, লাভ ইউ অল। অনেক অনেক ভালোবাসা ভাই, আপনি ওদের জন্য অনেক কষ্ট করছেন। এখন ইনশাআল্লাহ হলো সবচাইতে বড় কথা হচ্ছে এই কষ্ট তখনই আসলে সার্থক হবে যখন তোমরা ভালো করতে পারবা, যখন তোমরা মন থেকে আমাদের জন্য দোয়া করবা, তখনই আসলে ভালো লাগবে। শুধু এখানে শেষ না, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, ইভেন ফাইন্যান্সের একটা 4 ঘন্টা ক্লাস শুরু হয়েছে, বুঝছো? মানে একদম মানে এমন ভাবে ক্লাসটা হয়েছে না, মানে ম্যাথ গুলো জাস্ট 100 মানে 100, মানে এই ফাইন্যান্সের এই একটা ক্লাস করলে ম্যাথ 100 ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল। তোমরা ভাইয়ার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কোনোদিন না কোনোদিন কাজে লাগবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ধরুন আমি আপনার জন্য অনেকগুলো ভালোবাসা নিয়ে আসি। আমি ভালোবাসা আনতে ভুলে গেছি। অনেক অনেক ভালোবাসা। আমার ভালোবাসা আসে না সহজে, দেখছেন? সত্যি আমি ভুলে গেছি। অসংখ্য ধন্যবাদ যারা লাইভে ছিলা। আচ্ছা ঠিক আছে, ভাইয়ার জন্য ভালোবাসা আসতেছে না, কিছু করার নাই ভাই, আমার ভালোবাসা আসে না, আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখো এই দেখো এই দেখো এই দেখো, লাভ 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 লাভ। মাঝখানে কে? রাশেদ ভাই। একটা স্ক্রিনশট নিয়ে রাখো।
হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে রাখো, কোনদিন কাজ আসবে ইনশাআল্লাহ। এবং এই বলেন আপনি একটু স্ক্রিনশটটা। আচ্ছা, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমাদের জন্য। আমি ট্রাই করেছি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার। আমি এতটুকু বিশ্বাস রাখি, আমার আন্তরিকতা ছিল, আর তোমরা সেটা কর্ডিয়ালি গ্রহণ করেছো, সেজন্য আমি বিশ্বাস করি এই ক্লাসগুলা করে যাবা, পরীক্ষার হলে ইনশাল্লাহ ভালো একটা আউটপুট তোমরা পাবা। সবাই সবার জন্য দোয়া করবা। এবং সবচাইতে বড় কথা হচ্ছে, আমি অন্তত মন থেকে বিশ্বাস করি যারা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজটা করবা, অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে ভালো করবা। এতটুকু বিশ্বাস ভাই, আমার 16 বছর যাবত আমি পড়াচ্ছি, এই এই বিশ্বাসটা অন্তত আমাকে করতে পারো। ওকে, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।